RR এর জন্য সবাই সর্দার উধম দেখেছে। আমি অনুরাগকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, অনুরাগ তুই এটা কি কনটেক্সটে বলেছিস? অভিষেক তাও ঋতুদার সাথে কাজ করেছে, মানিরত্নমের সাথে কাজ করেছে। যেই বাড়ি থেকে ও আসে, ওই বাড়িতে বেসিক একটা পড়াশোনা, এটিকেট, শিক্ষা ওটা রয়েছে। দীপিকাকে কেরম হয় দেখেছি, মানে প্রথম 10 বছর যে ও সিনেমা ইন্ডাস্ট্রিতে কাটিয়েছে, উইথ মেকআপ অ্যান্ড উইথ এভরিথিং অ্যান্ড ড্রেস, অ্যান্ড শি ইজ লাইক ক্যারিং ড্রেস অ্যান্ড বেস্ট ফিল্মস গুলোতে কাজ করেছে, সাম অফ দ্য বেস্ট। শাহরুখ খান, এই যখন ওই ফিল্মটা করেছিল না, বুনোহাস, ওই অনিরুদ্ধ আমাকে ওই ক্লাইম্যাক্স সিকোয়েন্সটাকে, চেসটাকে আমাকে বলেছে তুই ডিরেক্ট করে দিস। যে ইরফান স্যার যখন জানতে পেরেছিলেন পিকুর সময় যে অমিতাভ বচ্চন রয়েছে, সে নার্ভাস ছিল। তো আজকে আমি সেরকম নার্ভাস, কারণ আমার সামনে সুজিত সরকার রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমি দাদা বলবো না স্যার বলবো, কোনটা বলবো? তুই সুজিত বল, আমাকে সুজিত দা বলে, সুজিত দা বললেই হবে আমাকে। আচ্ছা সুজিত দা, মানে আমি শুধুমাত্র আই ওয়ান্ট টু টক নিয়ে প্রশ্ন করব এমন নয়, আমার অনেক প্রশ্ন রয়েছে। আর আজকাল আমার কাছে একটু ফ্যান বয় মোমেন্ট। তুই যা জিজ্ঞেস করবি আমি পারবো যা জবাব দেবো। ডিসকাস কর, লেটস নট বি কোশ্চেন আনসার করি না, আলোচনা আড্ডা দিয়ে যা মনে হয় তুই বল, জিজ্ঞেস কর। আচ্ছা সুজিত দা, এই যে তোমার ফিল্মোগ্রাফি, সেখানে যদি একটা পিকু ধরি বা একটা ভিকি ডোনার, তারপরে একটা অক্টোবর, একটা ম্যাদ্রাস ক্যাফে, এতটা আলাদা, একটা সর্দার উধম এতটা আলাদা, আবার গুলাবো সিতাবো, আবার একটা আই ওয়ান্ট টু টক। তো আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে একজন পরিচালক যদি থ্রিলার বানায়, আমরা থেকে থ্রিলারই এক্সপেক্ট করি, এবং থ্রিলারের একটা অন্য জোন হয়তো দেখলাম, উডরেন্ট বানিয়েছে বা হাউডরেন্ট বানালো, বা ফর্মটা একটু চেঞ্জ করলো, বা যারা ড্রামায় বানিয়েছে তারা ড্রামাতেই বানিয়ে গেছে কাজ। তো জনরা না ভীষণ পরিমাণে শিফট, বা মেকিং এ ভীষণ পরিমাণে শিফট, একটা ছবির যে টোন সেটা শিফট, একটা ছবি যেখানে পুরোপুরি ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে, একটা ছবি পুরোপুরি গল্পের উপর ডিপেন্ড করছে, একটা ছবি স্পেস দিচ্ছে। তো এই যে এতটা জোন ওয়াইজ আলাদা তোমার ছবিগুলো, যে আমি একটা ভিডিওতেই বলছিলাম যে সুজিত সরকারের ছবি আমরা প্রেডিক্ট করতে পারবো না পরের ছবিটা তিনি কি বানাবেন। তো এটা কিভাবে করো তুমি? দেখ, এটার জন্য না আমি মানে কোনো একটা কারণ তোকে বলতে পারবো না যে কিভাবে করি, মানে এটা তো আমি এটা ডেলিব্রেট করি না, বাট এটার পিছনে কিছু কারণ হতে পারে যেগুলো আমি তোকে বলে দিই। নাম্বার 1 কারণ হচ্ছে আমি কোনো ফিল্ম স্কুলে যাইনি, না কোনো আমি ফিল্ম ইউনিভার্সিটিতে গেছি, না আমি 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 কিন্তু সবাইকে অ্যাসিস্ট করে 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 এগিয়েছি। এটা হচ্ছে 1 নম্বর কারণ। তো ওতে কি হয়, ইউ আর ওয়ার্কিং উইথ ডিফারেন্ট কাইন্ড অফ, আর আমি ডকুমেন্টারি ফিল্ম থেকে বড় হয়েছি, মানে ফিকশন তো আমি অনেক পরে করেছি, প্রথমে ডকুমেন্টারিজ করেছি। ডকুমেন্টারি কি হয় কি, এমনি কাজ থাকে না, বেশি কম কাজ থাকে, টাকা পয়সা থাকে না, সো ইউ ওয়ার্ক উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ডকুমেন্টারি ফিল্ম মেকার। এটা একটা ডিফারেন্ট একটা এক্সপোজার হলো। সেকেন্ড এক্সপোজার হলো কি, আমি যে ডিরেক্টর হব, মানে অ্যাজ এ পরিচালক হিসেবে, মানে আমার ক্যারিয়ারটা এসে দাঁড়াবে, এটাও আমি কোনোদিন ভাবিনি। আমি ভেবেছি সবসময় আমি ফুটবল খেলবো, ইন্ডিয়ার জন্য খেলবো, এটাই আমার ড্রিম ছিল। ডিরেক্টর হবো, এটা মানে যে সিনেমার দিকে যে আমার ইনক্লিনেশন আসবে, এটা আমার কোনো আমার মানে কোনো অ্যান্টেনাতে ছিলই না আমার। আচ্ছা, কোথার থেকে যে কি করতে করতে যে আমি ডিরেক্টর হয়ে গেছি, আমি এখন যদি বলিস যে হাউ টু এক্সপ্লেন, ইটস ভেরি ডিফিকাল্ট টু এক্সপ্লেন। এই কাজ করতে করতে এই সব রকম করতে করতে, চা খাওয়াতে কাউকে, স্পট বয়ের কাজ করতে করতে, কারোর ব্লাউজ ইস্ত্রি করছি, শাড়ি ইস্ত্রি করছি প্লের জন্য, ওটা করতে করতে, মানে কি করে করতে করতে যে আমি মানে ফিল্ম পেয়ে গেছি। তুমি হ্যাঁ, এডিটর ছিল প্রদীপ, আমি এডিটর করেছি প্রদীপ সরকারের জন্য। সো এটা দ্বিতীয় কারণ কি, কোন একটা মানে নির্দিষ্ট একটা অ্যাম্বিশন ছিল না, আই জাস্ট লেট ইট ফ্লো, মানে 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 স্রোতের সাথে যে বয়ে যায় না, ওরকম আমি মানে দেখি কি হবে, এরকম করতে করতে এগিয়েছি। তাই জন্য হয়তো আই এম নট ভেরি ডেফিনেটলি ফিক্সড অন সামথিং, মেবি ওয়ান রিজন। মানে আমি তোকে প্রত্যেকটা রিজন আমি আই ডোন্ট নো। তো প্রথম ছবিটা যখন আমি করি ইয়াহা, তার আগে আমি কাশ্মীরে ডকুমেন্টারি বানিয়েছি। তো কাশ্মীর আমার ঘোরা হয়ে গেছে, কাশ্মীর আমি দেখে নিয়েছি, তো কমফোর্টেবল হয়ে গেল, হ্যাঁ এই ছবিটা আমি করতে পারবো, করে দিই। যেটা হয়ে গেল এই ছবিটা, এবার কি, ওই ছবিটা তো ওটাও একটা নিউজ পেপার আর্টিকেল ছিল। আমার সোশ্যাল ইস্যু হলে আমার ইজি হয় করতে, জিরো থিয়েটার দিন। তো ওটার পরে ওয়াইল ডুইং দ্যাট, আমার মা আর
বাবা মারা গেল, তখন আমি ভাবলাম যে তখন আমার নেক্সট ছবি শু বাইট, ওটা কিন্তু একটা কোমাটোস পেশেন্ট নিয়েছিল, যেটা অক্টোবরে দেখি। ওটা রিলিজ হয়নি, তখন রিলিজ হয়নি, তো তার মানে আমি ইমিডিয়েটলি ওয়াজ এফেক্টেড বাই দ্যাট এন্ড আই ডিড দ্যাট। ওখানে অমিতাভ বচ্চন ছিলেন, সারিকা ছিল, সারিকার একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা কোমাটোসে চলে যায়। তখন ওই স্বামীটা কি করে, হাজবেন্ডটা, ও পুরো জীবন যখন চিন্তা করে, তখন চিন্তা করে যে কি 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 ও পুরো লাইফে শুধু মিস্টেকই করে এসছে। তো এইটা পুরো ফিল্মটা ওর, ও তখন পুরো কাউন্ট করে যে পুরো লাইফে আমি মিস্টেকই করে এসেছি। আমি জেনুইন যে ভালোবাসা আর ওর যে ও যে স্যাক্রিফাইস করেছে, ওর স্যাক্রিফাইসটা আমি দেখলামই না। আর তারপরে ও নিজে একটা একটা পশ্চাতাপ একটা ওর হয়, আর ওটার জন্য কি কি করে। সো দ্যাট ফিল্ম ইজ অল অ্যাবাউট দ্যাট। তুই অক্টোবরও কিন্তু ওনার মিল এটা পেয়ে যাবে। আচ্ছা, ম্যাড্রাস ক্যাফে এখন একটা পলিটিক্যাল অ্যাসাসিন, ওটা আমার জন্য খুব ডিপ ইম্প্যাক্ট, বিকজ আমি যখন দিল্লিতে ছিলাম আর কলেজে পড়াশোনা করছিলাম, তখনই নিউজটা ব্রেক হয়েছিল যে এরকম অ্যাসাসিনেশন হয়েছে। আমরা সবাই অবাক। তো এই ঘটনা একটা কোথাও না কোথাও মানে মানে আমার সাথে জুড়ে আছে। পিকুতেও তাই হয়েছে, কি এরা ফ্যামিলিতে, সব ফ্যামিলিতে একটা কনস্টিপেশন আমাদের ব্যাপারটা ইজ আমাদের এভরিডে টক ডিসকাশন, সেটা বাড়িতে আমি নিজে দেখেছি। তো আমি বললাম এটাও একটা কমফোর্টেবল আমার। তো আমি মনে হয় যেখানে যেখানে আমি নিজে কমফোর্টেবল হয়েছি না, যে হ্যাঁ ঠিক আছে বস, এতে বেশি রিস্ক নিতে হবে না, কমফোর্টেবল জায়গায় ছবিটা বানাতে পারবো, আমার মনে হয় আমি ওই দিকটা পাশ কাটিয়ে চলে গেছি। আর আমি বেশ ওটাতে আমি বলেছি যে এটা ঠিক করে দেবো, আমি ভাস্করের ক্যারেক্টারটা আমি ঠিক করে করতে পারবো, পিকুর ক্যারেক্টার ঠিক করে করতে পারবো, রানার ক্যারেক্টার আমি ইরফান একটা ঠিক করে দেবো, ওরকম। আই ওয়ান্ট টু টক এ মেবি, দেখ আমি দেখ বড় একটা যদি নিতাম, হয়তো আমি অভিষেককে দিয়ে যা করাতে পেরেছি, হয়তো অন্য একটাকে দিয়ে এটা করাতে পারতাম না, ফর এক্সাম্পল। কেন কি অভিষেক ওয়াজ ইন মাই কন্ট্রোল, অন্য একটা হয়তো আমার কন্ট্রোলের বাইরে হয়ে যেত। তো আমি কিন্তু এই জিনিসটাও দেখি কি কোথায় আমি কন্ট্রোল করতে পারি, মানে একটাদের ক্ষেত্রেও দেখো, এটা একটাদের ক্ষেত্রে হয়, অফকোর্স হয়। কন্ট্রোল যদি না করতে পারো, কেন যদি বিশ্বাস না করতে, তাহলে তুমি যে এতদিন যে তুমি যে স্ক্রিপ্টটা যে ভেবে এসছো, ওটার যে তুমি ডিফাইন ছোট ছোট নিখুঁত যে ক্যারেক্টারের যে অ্যাট্রিবিউটস গুলো, ওগুলো কোথা থেকে আসবে? ওগুলো তো আমাকে ধরতে হবে না, ওকে বস, কি স্যার এই দিক দিয়ে আমি চিন্তা করছি, এরকম করে চিন্তা করছি, এইটা অনেক সময় ওখানে আমাকে অ্যাক্টিংও করতে হয়, থিয়েটারের জন্য আমাকে অ্যাক্টিং করে দিতে, কিন্তু এইটার পিচ এটা অনেকবার আমি অ্যাক্টিং করেছি, মানে প্রত্যেকটা সিন আমি অ্যাক্টিং করে দেখিয়ে দিই। মানে টু আনসার ইউ, কি এই যে ডিফারেন্ট জনার কেন, মেবি আই এম অলসো নট শিওর ইন মাই লাইফ কি কি করতে চাই আমি, মেবি ফ্রম দেয়ার যা পেয়েছি তাই করে নিয়েছি, বুঝতে পারছিস তো? এটা এটা একটা বিহেভিয়ারাল, আচ্ছা আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই হতে পারে। আচ্ছা সুবিধা, এখানে আমার একটা জিজ্ঞাসা, তোমার স্ক্রিপ্ট, আমি কুইকলি একটা বলে দিই, আমি যখন ইহা করছি বা শু বাইট করছি, রিলিজ হয়নি, তখন আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, ওর নাম প্রশান্ত ছিল। ওরা দাদা তুমি আমি চিন্তা করছি একটা জিনিস, হ্যাঁ বল, তুমি না খুব ভালো কমেডি করবে। আমি বললাম না, আমি খুব সিরিয়াস, আমাকে সবাই ভাবে আমি খুব সিরিয়াস। তো তোর মনে হয়? বলছি স্যার তুমি আমাদের সাথে সারাদিন যা কথা বলো, ইয়ার্কি মারো না, মানে আই থিঙ্ক ইউ উইল বি ভেরি গুড ইন কমেডি। তো ও না আমার মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দিই, হিউমার ইজ তুমি করতে পারবে। এন্ড তুই দেখ, তারপরে এই ভিকিডনের সাবজেক্টটা হলো, and it's a humor on infertility and sperm donation. So ও বললো বলে আমি এটাকে ধরলাম, বা আদারওয়াইজ আমি যে নিজের থেকে যে ধরবো যে আমি এটা করতে পারি, এটা কিন্তু একটা মজার জিনিস, আর মানে বেঁচে থাকার জন্য কিন্তু একটা মজার জিনিস। কেউ যদি কিছু বলেছে, তুই ওটা খাট করে ক্যাচ করলো, তোর ব্রেনটা ওটাকে তুমি আগে ভাবোইনি, ওটা রিয়াক্ট করলো, and then you rediscover yourself, okay আমি এটা করতে পারি, আমি হয়তো করতে পারি। এটা মানুষের জীবনেও কিন্তু খুব ভালো, যদি শুনে যদি তোমার কোথাও ট্রিগার করে, ইয়েস, মানে তুই যে এখন আমাকে প্রশ্ন করছিস, তুই যে পডকাস্ট করছিস, হয়তো কোথাও না কোথাও ট্রিগার করেছে, আচ্ছা আমি এটা মনে হয় করতে পারবো। হয়তো অনেকদিন পডকাস্ট করতে করতে হয়তো কেউ আইডিয়া দিয়ে তুই বলি আমি এটাও হয়তো করতে পারি। তো আই থিঙ্ক ওই গ্রাসপিং পাওয়ারটা নিয়ে চিন্তা করা, এন্ড দেন মেবি ওটা কাজ করেছে হয়তো কোথাও। তো তাই হয়তো জাম্প করেছি জন। আচ্ছা, আমার এখানে একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে যেমন তোমার ছবির স্ক্রিপ্ট খুব ডিটেইলড হয়, আবার অক্টোবরের মতো একটা ছবি যেখানে ক্যারেক্টারটা পুরো গল্পটা নিয়ে যাচ্ছে, মানে আমরা কিন্তু জানি না যে ক্যারেক্টারটার পর কি করবে, আমরা ওই পয়েন্টটা দাঁড়িয়ে বুঝতে পারছি না ছবির ইন্টারমিশনের পরে কি কি পসিবিলিটি আছে ছবিটার। কিছু ছবির ক্ষেত্রে হয় যে হয় বাঁচবে নাহলে মরবে, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে আমরা তখনও বুঝতে পারছি না এর পর কি হবে,
ড্যানের পর কি করবে, ড্যানের মুভমেন্ট কি, ড্যান কি আর হাসপাতালে আসবে না, আমরা বুঝতে পারছি না। আমরা যখন পিকু দেখছি, আচ্ছা এবার তাহলে এটা থেকে মুক্তি আসতে পারে। তো দুটো যখন ছবি, দুটো রাইটিং এতটা আলাদা, রাইট। কিন্তু কোথাও একটা গিয়ে এগুলো সব তোমার মানে এইটাও আই ওয়ান্ট টক তোমার ডেথ ট্রিলজি। আমি যদি ওটাকে বলেছিলাম আজকে ফাদার ডটার ট্রিলজি হতে পারে আরেকটা ছবি আসলেই, যাই হোক ট্রিলজি আমি যদি ধরি 3টে ছবি, তো এই যে 3টে ছবির 3 রকম রাইটিং প্রসেস। তুমি বরুণ ধাওয়ানকে স্ক্রিপ্টই দাওনি, যা শুনেছিলাম সেকেন্ড হাফে স্ক্রিপ্টই দাওনি। তো আমাকে একটা জিনিস বলো যে তুমি এটা কি অ্যাক্টর দেখে ডিসাইড করো যে একে স্ক্রিপ্ট দেবো কিনা, বা এর সাথে এরকম ভাবে ছবিটা নিয়ে যাব, না তোমার প্রত্যেকটা ছবির ক্ষেত্রে এই মেকিং এই প্রসেসটা ভিন্ন হয়? তুই অনেকগুলো প্রশ্ন করে ফেললি একটা প্রশ্নতে। একটা ট্রিলজির প্রশ্ন করলি, ট্রিলজির প্রশ্ন, 3 রকম স্ক্রিন প্লে, কিন্তু ওটার এন্ড ডেথ, চিন্তাতে এন্ড এর ডেথ। সো আমার যে এই মৃত্যু নিয়ে যে একটা, যে আমার একটা জিজ্ঞাসা ছিল, আমার যে একটা কিউরিওসিটি, কেন কি মৃত্যু একটা এমন জিনিস, আমি রিয়েলাইজ করলাম আমার আশেপাশে যখন লোকেদের মানে মানে মৃত্যু হচ্ছিল, তখন আমি রিয়েলাইজ করলাম যে এই মৃত্যু একটা এমন জিনিস যেটা সব থেকে মানুষ ওদিকে যেতে চায় না আর ভয় পায়। কিন্তু বস মানে আমি নিজের লাইফ যখন এক্সপিরিয়েন্স করে দেখছি, তখন তো মনে হচ্ছে যে বস এইটাকে তো ছাড়া চলে যেতে পারবে না, এইটা তো আমার সাথে সাথে চলছে। আজকে ও মরে যাচ্ছে, আজকে ও মরে যাচ্ছে, আজকে ও যাচ্ছে, আজকে ওখানে ঘাটে যাচ্ছি, আজকে ওইখানে চলে যাচ্ছি। আর যখন নিজের ব্যাপার আসছে, মানে মানে যখন মৃত্যু নিয়ে ডিসকাশন, মরার কথা বলিস না, করিস কেন, না না, লেটস নট টক অ্যাবাউট ডেথ, লেটস টক অ্যাবাউট বিউটিফুল থিংস। বাট আমার মনে হয় তুই যদি ইফ ইউ টক অ্যাবাউট ডেথ, তাহলে তুই অন্য যে জিনিসগুলোর কথা বলা আরো আরো সহজ হয়ে যাবে। কেন কি ওটাকে তুই পাশ কাটিয়ে যাবি না, ওটাকে বলবি না যাচ্ছে এইটা থাক, চলো একটু ভালো কথা বলি, একটা গান শুনি, একটা এই করি। কিন্তু তুই মনে কর না গান শুনছিস, এবারে ডেথটাকে তুলে মাঝখানে রেখে দে, বস দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ নট ট্রুথ, আলটিমেট ট্রুথ ইজ দিস। বুঝলি আমি কি বলতে চাইছি? আমরা অর্জুন সেনকে কতদিন দিয়েছে ডাক্তার? 100 দিন দিয়েছে, কিন্তু 100 দিন তুই বেঁচে থাকবি। আমরা ভাবছি ও বাবা কত দুঃখ, ওকে 100 দিন। আমাকে কত দিয়েছে? ধর মনে করে ধর আমি আরো 10 বছর কি 15 বছর বাঁচলাম, তো 100 দিন আর 15 বছর কোনো ডিফারেন্স নেই। কিন্তু 100 দিনও কিরম কেটে যাবে তুই বুঝতে পারবি না, 15 বছরও কিরম কেটে যাবে তুই বুঝতে পারবি না। কিন্তু আমাদের মনে হয় আমরা নিজেদেরকে জীবনে এমন করে নিজেদেরকে মাইন্ডকে বুঝিয়ে রাখি, ও 15 বছর অনেক, কালকেই 15 বছর হয়ে যাবে, বুঝতে পারবি না যে এই 15 বছরে আটকে গেছি। তুই জানিস 10 বছর আগে তুই কোথায় বাচ্চাদের সাথে খেলতিস, ইউনিভার্সিটি পড়তিস, স্কুলে যেতিস, টুক করে এখন এত বয়স হয়ে গেছে, বুঝতে পারছিস কি করে বেরিয়ে গেছে, এরম করে বেরোয়। তো বুঝতে পারছিস? সো ইট ইজ নট 100 days or 15 years or 30 years or 40 years, ইট উইল কাম, এটা আসবেই। সো ওটাকে যদি আমি অ্যাকসেপ্ট করে নিই, বিকজ যখন আসবে তখন আসবে, তাহলে আমার এই গান শোনার পার্সপেক্টিভটাও চেঞ্জ হয়ে যাবে, আমার স্ক্রোলিং করার পার্সপেক্টিভও চেঞ্জ হয়ে যাবে, বসে থাকে গল্প করারও পার্সপেক্টিভ চেঞ্জ হয় না, আমি কি খাবো, কি কামাবো, কতটা টেনশন নেব, কতটা নেব না, সব দেখবি সব লাইনে চলে এসছে। কেন কি আমি ডেথটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমরা অ্যাভয়েড করছি না, সাইডে রেখে কথা বলার কোনো মানে নেই। ডেথ ইজ ইনভেটেবল, কি করে মানে চারিদিকে ডেথ হচ্ছে, চারিদিকে রোজ দেখছি ডেথ, ওটাকে আমি ভুলে কি করে যেতে পারি? সো দিস ইজ ওয়ান রিজন, তাই আমি শুরু থেকে ডেথ হ্যাজ বিকাম মাই সাবজেক্ট। ভাস্করও অলওয়েজ বলেছে মরবো ভালো করে, মানে খেয়ে দে ভালো করে, বাথরুমে গিয়ে পটি করে ভালো করে। এবং ওই সিকোয়েন্সটা ছিল যে কলকাতা শহরে ঘুরলো সাইকেল নিয়ে, যা সব রিভিজিট করলো, ওর যে ডায়েট ছিল সেটা ফলো করলো না, আরামসে খেলো দিলো, মানে এখন নিজের মতন বাঁচলো, একটা দিন পুরো নিজের মতো করে বাঁচলো, এন্ড ওই দিনকে আউট। ওদিনকেও হি লিভড হিজ লাইফ, বিকজ ও দিল্লিতে গিয়ে ওটা ক্লাস্ট্রোফোবিক হয়ে গেছে, কেন কি ওকে রুট থেকে বার করে নিয়েছিল, ও রুট থেকে বেরিয়ে দিল্লিতে কাজে চলে গেছিল, বাট দিল্লিতে ভালো লাগছিল না। এবং ওর মেয়েও কলকাতায় এসে বাবার যে রুটটা, যখন ইরফান একটা কথা বললো, কথাটা হয়তো মানে অতটা ডিপলি বা ভেবে বলেনি যে তুমি তাহলে ভাঙতে চাইছো কেন, এখানে কমপ্লেক্স হয়ে গেছে সবকিছু, এই সিনেমা হল সব এখন ইয়ে হয়ে গেছে, বিভিন্ন প্লেক্সেস হয়ে গেছে,
বিভিন্ন বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমার নিজের মা বাড়ি ছিল আইডিয়ালায়, কারেক্ট, ওইটা নিয়ে করেছে। হ্যাঁ, প্রমোটিং হয়ে গেছে সব। যখন ওটা দীপিকাকে বললো, দীপিকা ওই কথাটার অনেক ডেপথে যেতে পারলো, হ্যাঁ, সেও বাবার রুটটা জানতে পারলো বলে বাড়িটা বিক্রি করলো না। রাইট রাইট। আর বাবা ওখানে এসেই লাস্ট বললো, এই আমি শান্তির জায়গায় এসেছি, এবার যা যা করতে পারি, সাইকেল করবো, ঘুরবো, মরতে তো হবে, হ্যাঁ। সেলিব্রেট করে মরলো। আর ও বিশ্বাস করতো যে ডেথকে সেলিব্রেট করা উচিত, ডেথকে কোনো এরকম করে দেখা উচিত। সিমিলার অক্টোবরে ওই মেয়েটা কিন্তু বেঁচে থাকার কথা না, ও যেরকম ভাবে পড়েছে মরে যাওয়ার কথা। ও তাও ওই কয়েকদিন ও বেঁচে থাকলো ফর ড্যান টু বিকাম আ হিউম্যান বিইং। ড্যানকে যে খুঁজে পেলো, ওইটার জন্য ও বেঁচে থাকলো। ওখানে কিন্তু আরেক রকমের হয় বোঝা কি হাউ ড্যান ইজ গোইং টু লিভ হিজ লাইফ। ওই যে গাছটা নিয়ে যে চলে যাচ্ছে, নেচারের প্রতি যে ভালোবাসার প্রতি, ড্যান তো চারিপাশে দেখতোই না। রাইট, ওই যে নেচারকে আমি দেখবো, এবার এই নেচারটাকে যে আমি ভালোবাসবো, দ্যাটস হোয়াট মাই সিগনিফিকেন্স। এইখানেও তাই, আই ওয়ান্ট টু টক কি একটা মানুষকে ডাক্তার বলেছে তুই 100 দিন বাঁচবি, এবার 100 দিন কি করে বাঁচবে? ইদারও দুঃখে বাঁচতে পারে যে বস 100 দিন, বা বললো যে 100 দিন এমন ফুর্তি করবো উড়ে যাবো তোমার যা। তো দেন ইউ স্টার্ট লিভিং এভরি মোমেন্ট। এই জন্য যখন মানে প্রথমবার ও ডিসাইড করে যে আমি থাকবো না, আমি এখান থেকে সুইসাইড করি, বা যে ওর যে প্রথম ডিসিশনটা থাকবে, এই জন্য প্রথমে ও নিজের ক্লোজ লোকগুলোকে মার্ক করে যে এরা আমার ক্লোজ। এটা কিন্তু প্রথমে ভাবেনি একদম না, ওদেরকে আমাকে থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ বলে জানাতে হবে, তোরা আমার জন্য যা করেছিস এর জন্য আই এম থ্যাঙ্কফুল। সে এই থ্যাঙ্কফুলটা তো খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি, আমি তোকে বাইরের বলছি, বন্ধু বান্ধবের কথা বলছি, আমি নিজেদের ফ্যামিলির মধ্যেই গ্রান্টেড নিইনি। ছেলে মাকে, বাবাকে, ভাইকে, বোনকে গ্রান্টেড নিয়ে নেয়, অন্য বোনরা ওকে নিয়ে নেয়, মাসি, মেশো, কাজিন, সবাই আমরা সবাইকে গ্রান্টেড নিয়ে নিই। কেন বলতো ফ্যামিলির মধ্যেই। আর ওই গ্রান্টেড যখন নিই তখন ওই যে রেসপেক্টের যে রুটটা কোথা থেকে শুরু হয়েছে, ওই জায়গাটাই আমরা নষ্ট করে দিই। তুই দেখবি ম্যাক্সিমাম ঝামেলা কিন্তু ফ্যামিলির ভিতরে হয়, বাইরে হয় না। এ ওকে দেখতে পাচ্ছে না, ও ওকে দেখতে পাচ্ছে না, ওর সাথে যুদ্ধ হচ্ছে, ওর সাথে লড়াই হচ্ছে, এই চলছে। আর ভুল কথা বললাম, ফ্যামিলির মধ্যে সব থেকে বেশি প্রবলেম। সো কেন ওটা গ্রান্টেড নিয়ে নি, থ্যাঙ্কফুল কোথাও আমরা চাই না। আর যখনই তুই ফ্যামিলির মধ্যে ওই গ্র্যান্ড ব্যাপার গুলো নিয়ে নিবি, এই বইতে কি হয়, ওই আই ওয়ান্ট টু টকে অভিষেক নিজের ফ্যামিলিকে গ্রান্টেড বলে নিয়ে নিয়েছে, তাই জন্য ওকে একা হতেই হলো, মেয়ের সাথে ডিস্টেন্সটা তাই জন্যই হলো, কাজে চলে গেছে। ও বুঝলো না যে মেয়েকে ওর দরকার। এখন তুই বলবি যে তাহলে কি বাবা কাজ করবে না? অফকোর্স কাজ করবে, তাহলে একটা তো কম, তাহলে বিয়ে করেছিস কেন? তাহলে কাজ কর। তাহলে বাচ্চাটা করেছিস কেন? না, আমি বেসিক কথাগুলো বলছি। বাচ্চাটা তো সেটা বুঝছে না। ও তো বলছে আমার বাবা লাগবে, আমার বাবা বলছে আমি গেলাম ভাই, আমি তো কাজে চলে গেছি, বিকালে এসে একটু জড়ি টড়ি ধরলো, হাম্পি ধরলো। কিন্তু বাচ্চারা যে এই যে সারাদিনটা যে কাটালো, যেই সময়টা বাবাকে দরকার ছিল সেই সময়টা তো বাবাকে পেলো না। তো এইগুলো আমি চেষ্টা করেছি যে, যেটা আমার সাথে হয়েছে, মানে আই এম অলসো নট সেন্ট ইন দ্যাট সেন্স, আমিও আই হ্যাভ অলসো গন থ্রু দিস। আচ্ছা, তো সামওয়্যার আমিও এই রিলেশনশিপস গুলোকে আমিও হয়তো রেকটিফাই করার চেষ্টা করছি। আর মৃত্যুকে জড়িয়ে রেখে দিয়েছি, হবে যখন হবে, এবার বস আর কোনো। আচ্ছা আচ্ছা, সুজিত, ছবিটার শর্ট রয়েছে, আমি শর্টটা নিয়ে তোমার সাথে একটু আগে কথা বলছিলাম, যে যখন বলবে যে বাবা তুমি, মানে আমি যেন শুনি তুমি খুব বাড়িয়ে বলো, যেহেতু মার্কেটিং এর লোকও, তুমি দেখাও অপারেশনের জায়গাটা। তো অভিষেক বচ্চন প্রথমে চাইবে না, তারপরে সে টি শার্টটা দেখাবে, এবং যখন আমরা টি শার্টটাও তোলে দেখি ওর যেরকম ভাবে অপারেশন হচ্ছে, যেরকম জায়গাটা, বাচ্চাটা দেখে ঘর থেকে বেরিয়ে যায়, এবং ওর রিঅ্যাকশনটা কি সুন্দর না? হ্যাঁ, মানে এটা মানে শকড হয়ে গেছে, সব সত্যি। এবং ও যেরকম ভাবে বেরোয় বাচ্চাটা, আমি ভাবি বা যে কেউ ভাবে একটা কাট হবে, আমরা অন্য শট দেখবো, ওয়াইড দেখবো, বা বাইরেটা চলে যাওয়া দেখবো, শট পুরোপুরি থাকে, এবং আমরা রিফ্লেকশনে দেখি বাচ্চাটা গেছে, গাড়ি থেকে ব্যাগটা আনছে, আমার কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না যে মায়ের সাথে কি কনভারসেশন বা মা ওকে বলেছে কিনা, কিন্তু যেটা কম্পোজিশন ছিল যে ও বাবার পেটের দিকটা দেখে, এবং রিফ্লেকশনটা কিন্তু আর কোথাও পড়ছে না, বাবার পেটের কাছেই পড়ছে। তো আমার যেটা এক্সপ্লেনেশন ছিল সেটা হচ্ছে যে ওর যে জায়গাটা, এই যে চেরা জায়গাটা, এটা হিল হয়ে গেল। রাইট, আমার মনে হয় মানে তুই খুব বেশি অনেক মানে আরো বেশি ডিপ করে দেখেছিস। আমার জন্য ছিল কি, ইট ওয়াজ এন, মানে অভিজ্ঞতা আমি যখন ডিসকাস করছিলাম,
মোর অর লেস সিমিলার, ইটস লাইক ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। আচ্ছা। ও বাড়ির মধ্যে যে রয়েছে, হ্যাঁ, মানে ওর মনটা যদি হ্যাঁ, বাড়িটা হয়, হ্যাঁ, ওর মধ্যে এই মেয়েটা এই যে যে ছিল, হ্যাঁ, মানে এই যে ঢুকছে, মনটা হ্যাঁ, বেরিয়ে গেল, হ্যাঁ, আবার আসলো, কথা হ্যাঁ, বলে ও বাইরের এক্সটার্নাল দুনিয়াটাকে বন্ধ করে দিয়ে এই ঢুকে আসলো। হুম, প্রথমবার হয়তো বাবাকেও বুঝলো, প্রথমবার বাবার মনে হতো, আর বাবার যে যে ভিতরে যে ওই যে জিনিসটা ছিল, যে হুম, এক্সিস্টেন্সের একটা, যে কিন্তু ও এইটা আশা করেনি মেয়ের থেকে, যে এটা মেয়ে আমাকে কোনোদিন প্রশ্ন করবে। হুম, মানে এইটা এত বড় ট্রাস্ট একটা বাবার জন্য ভেঙে যাবার, মানে ইটস লাইক আ এন্ড অফ এ রিলেশনশিপ। হুম, কিন্তু মেয়েটা বুঝলো, বাবা বুঝলো না বেশি, মেয়েটা বুঝলো। বাবার কিছু হয়নি, মেয়েটা যে বাবাকে অ্যাকসেপ্ট করলো, হুম, ওইটাই এই এই ওই সিনটা। এটা কিন্তু পুরো অভিজ্ঞতার ক্রেডিট যায় ওই সিনটাকে, যে আম, উম, যে যেরকম সাজিয়েছে, যেরকম হুম, শুট করেছে, পুরো জিনিসটা যে রিফ্লেকশনে এসছে। আর তুই যেরকম বললি, যেটা রিফ্লেকশনে ওর যে জিনিসটা, ওর যে স্কারটা আছে, বা হুম, ওর যে বুকটা যে কেটে গেছিল, মানে না, হুম, বুকের ভিতরটা যে কেটে গেছিল, ওর মধ্যে যে একটা রেকটিফিকেশন হলো, হিল হলো। হুম, সো এটা মানে প্রদীপ ওই অভিজ্ঞতার পুরো ক্রেডিট, যে ও যেরকম এই সিকোয়েন্সটাকে ও ও করেছে। এন্ড এর মধ্যে কিন্তু আরেকটা ফ্যাক্টর আছে, হুম, আরেকটা ফ্যাক্টর, এটা কি, কোনো পুরো ছবিতে ওর মাকে দেখানো হয়নি। হুম, আর আমি চেষ্টা করেছি আমরা যেন কোথাও ওর মাকে যেন কোনো ভিলেন না বানাই। ওদের কনভারসেশনে ওরা বলে না হুম, যে মাকে এর মধ্যে কিন্তু টেনো না, ইট ইজ নট মা। কেন কি, পুজোতে অন্যরা সব কথা বলছিল, সেটা শুনে এসছে। কেন কি, যেহেতু ও মার্কেটিং, ও তো যা ইচ্ছা বলে। হুম, তো শি ওয়ান্টেড টু ক্লারিফাই ইট উইথ বাবা, অ্যান্ড শি কেপ্ট ইট টু, ও বাবার সাথে ডিরেক্ট কনফ্রন্টেশনে গেছে। ওইটুকু মেয়ে, তার মানে কতটা ওই মেয়েটার ডেপথ হবে, বা কতটা ওই মেয়েটার চোট লেগেছে ভিতরে, যে এই প্রশ্ন ওকে করতে হলো। এটা শুধু ওই মেয়েটার গল্প না, বাড়ি বাড়িতে এরকম আছে বাচ্চারা, যাদের কোনো না কোনো বাবা আর মাকে নিয়ে এরকম অভিযোগ আছে, হুম। যেটা আমরা বুঝতে পারি না, যেটা আমরা ধরি না, বেরিয়ে যায়, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু ডিপ ইনসাইড দে ওয়ান্ট টু কোয়েশ্চেন মা আর বাবাকে সামওয়্যার। আচ্ছা সুজিত দা, তোমার রাইটিং এ না একটা যে কমেডির যে ফেসটা, সেটা না একরকম নয় আমার যেটা মনে হয়। আমি যখন ভিকি ডোনার দেখেছি, ভিকি ডোনারের মতো কিন্তু পরবর্তী সময় অনেক এমন ছবি এসেছে, যেই ছবিগুলো এরকম ধরনের কমেন্ট্রি করছে, যেটা নিয়ে আমরা কথা বলতে সাধারণত লজ্জা পাই বা মানে সংকোচ বোধ করি। ভিকি ডোনার 1 ইঞ্চি এদিক ওদিক হলে ডায়লগস এর মধ্যে বিষয়টা কিন্তু ভালগার হয়ে যাবে। ভিকি ডোনারের নিশ্চয়ই, যে কমেডিটা, একদম সেটা খুব একদম একদম। স্মার্ট কমেডি, খুব শার্প। হ্যাঁ। সেটা কিন্তু সব অডিয়েন্সের জন্য নয়, কিন্তু একটা হিউজ মেইন স্ট্রিম অডিয়েন্স ছবিটা ফলো করছে। পিকুর যে কমেডিটা, সেটাও কিন্তু মানে ওই অডিয়েন্সটাই দেখছে, ভিকি ডোনারের অডিয়েন্সটা কাইন্ড অফ দেখছে। কিন্তু যখনই আসছে আই ওয়ান্ট টু টক, সেটা কিন্তু ডার্ক, অনেকটা ডার্ক। যখন বলছে যে স্কেচ পেনটা দিয়ে বলছে, যেটা দেখো আমি তাহলে এটাতে অতটা ভয় পাবো না, ডাক্তারের দিকে তাকিয়ে ওটা স্কেচ ড্রয়িং করে 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 বলে। দেখাচ্ছে যে এটা কাটবো, এটা বাদ দেবো, বা চাকিয়া, মানে আমি ওটা লুটোপুটিকে হেসেছি। ওরকম যেটা ডার্ক কত জোক। আবার অক্টোবর একটা জায়গা, যখন ও গিয়ে প্রত্যেকের কাছে খোঁজ নিচ্ছে, হ্যাঁ। বলছে যে এই ডাক্তার ওই ডাক্তার, আচ্ছা তাহলে তুমি ভালো ডাক্তার না, ওই যে কনভারসেশন পুরো ডার্ক ওগুলো। আবার এতটা লাইট, তুমি ব্যালেন্সিংটা কিভাবে করো যে এই ছবিটা তো এরকম ভাবে অডিয়েন্সকে হাসাবে, এটা আবার ভালগার হবে না, আবার এটা এতটা ডার্ক সবার জন্য নয়, তো এই যে হিউমারের মধ্যে এরকম ভ্যারিয়েশন করা, হুম। এটা কিভাবে? এটা আমার মধ্যে কোথাও একটা, আমার নিজের একটা কিউরিয়াসিটি আর আমার নিজের একটা খোঁজ রয়েছে এইটা নিয়ে। কেন কি, আহ, আহ, আমি যখন হাসপাতালে সময় কাটিয়েছি, হুম, আম, তখন হাসপাতালে সময় কাটাতে গেলে না, আহ, আমি জানি না, মানে কোনোদিন হাসপাতালে সময় কাটিয়েছিস কিনা অনেকদিন, হুম, হুম, তাহলে জানিয়েছি। কাটিয়েছিস তো, হুম, তাহলে বুঝতে পারবি ওইখানে একটা আলাদা একটা পৃথিবী একটা আছে, হুম, ওটা একটা আলাদা হুম, পৃথিবী। ক্যান্টিনে একটা লোক আছে, হুম, অ্যাটেন্ডেন্ট একটা লোক আছে, হুম, ও হয়তো প্রথমে একটু ঠিকঠাক উল্টো পাল্টা কথা বলবে, ও পছন্দই করে না যারা আর কি, মানে তারপরে দেখবি কিছুক্ষণ পরে আবার একটু কথা হলো, তারপর সিগারেট ফিগারেট এক্সচেঞ্জ হলো, তারপর মানে কথা বললো, তারপর হয়তো বললো যে আমি না এখানে ভালো লাগছে না এখানে কাজ করতে, অন্য জায়গায় কাজ করবো, তখন তোকে অন্য কিছু বললো একটা, হুম, অনেক কিছু বলতো, হুম, এরকম একটা বন্ধুত্ব হয়ে গেল। ডাক্তার একটা অন্য, ইউর মিটিং দেম এভরি ডে, হুম, অন্য একটা পেশেন্ট আসলো সামনের। তো নাও এই জায়গায় কিন্তু হিউমারটা একটু বিজার ডার্ক হবেই।
এখানে কিন্তু কি নিয়ে ডিল করছিস? হুম। পিকুতে চলো বাবার মেয়ের কিটকিট 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 একটা লেগে গেছে, ওরা একটা আলাদা হিউমারে চলে গেল। হুম। ভিকি ডোনারে একটা অন্য রকমের হিউমার, বিকজ ওই সাবজেক্টটা আমরা বলি না বলে। হুম। না, এই যে হিউমারটা, কি দেখুন ডাক্তার আমি এটা না কেটে বাদ দিয়ে দেবো, এটা কেটে বাদ দিয়ে দেবো, তো এইটা আমি একদিন আমাকে এক্সপ্লেন করছিল অর্জুন দা, তো আমাকে এক্সপ্লেন করছিল না জিনিসটা তো মজার একটা, আমার আর আমি না দেখে দেখে হাসছি। তোকে যদি কেউ বলে না তোমার না এটা বাদ দিয়ে দেবো, তোমার ওটা বাদ দিয়ে দেবো, তোমার ওটা বাদ দিয়ে দেবো, তোমার এটা বাদ দিয়ে দেবো, এটা এটা কি আর কি হচ্ছে? আমার গডকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ বস, এটা বার করে মানে চিন্তা কর, ওটার কোনো ফাংশন নেই, এটা অ্যাকচুয়ালি হয়েছে, আচ্ছা। এটা অ্যাকচুয়ালি হয়েছে, এটা লিগামেন্ট একটা বার করে দিয়েছে, বলেছে যে কি কেন। অনেক সার্জারি হয় যেখানে ভিতরে গজ বা তুলো রয়ে যায়, কাঁচিও রয়ে যায়, শুনেছি এরকম ঘটনা। হ্যাঁ হ্যাঁ, একটা সার্জারি হয়েছে, কাঁচিটা ভিতরে রয়ে গেছে, সেলাই করে দিয়েছে, পরে দেখছে স্ক্যানের মধ্যে ও শিট, মানে কাঁচিটা ভিতরে রয়ে গেছে। এবার শুনে হাসি পাবে, আর কিন্তু যেই লোকটার হয়েছে তাকে তুই চিন্তা কর যার হয়েছে। তো এরকম তো বিজার ঘটনা তো আমাদের লাইফে আছে। আই থিঙ্ক লাইফে এই বিজারনেসই তো মানে শিখিয়ে দেয়, বিজারনেসের তো মজা একটা আছে। আমি এই বিজারনেস থেকেই কিন্তু আমার এই ডেথের সাথে, যে আমি বলি না ডেথকে নিয়ে আর কি ভয় করবো, যা হবে হবে। আচ্ছা। বাট লাইফ ইজ বিজার। আচ্ছা। বাট তুই কোনো সিচুয়েশন দেখ, তোকে একটা কথা বলি, 4 দিন আগে তুই কি করছিলিস? তুই কোনো পডকাস্ট করছিস, কিছু করছিস, 4 দিন আগে তুই জানতিস আমি আর তুই এরকম বসবো? না। বসে আছি, এটাও তো বিজার বা ম্যাজিক, কি মনে হয়? ঠিক কিনা বল? 4 দিন আগে তোর কাছে ছিল, আমার কাছে বসে আছি, এটা হঠাৎ করে হয়ে গেছে, আমিও জানি না তোর সাথে বসবো, তুইও জানিস না আমার সাথে বসবো। তো দিস ইজ লাইফ বিজারনেস। এখন এটাতে কারোর হাসি পাবে, কারোর হাসি পাবে না। আমি কিন্তু চিন্তা করে আমার কিন্তু মজা লাগে। পরশুদিন কিন্তু আমি চিন্তা করি লাইফটা কিরকম ঘুরিয়ে আমাকে সুইং বল দিল একটা, আমি আজকে তোর সাথে বসে। সো ইফ ইউ ক্যান, মানে লাইফকে যদি এই ওয়ান্ডার দিয়ে দেখা যায়, এই দিয়ে যদি দেখা যায়, তাহলে মনে হয় না দেখতে একটা কিউরিওসিটি লাইফে নিয়ে আরো বেশি ভালো মজা হয় এভরিডে বেঁচে থাকার জন্য। সো আমি এরকম হয় চিন্তা করি জিনিসটাকে। আচ্ছা সুজিত দা, তোমার ছবির এরকম ধরনের সিকোয়েন্স নিয়ে প্রচুর কথা বলা যায়, যেটা বললাম ওই হিলিং এর যে সিকোয়েন্স ওরকম প্রচুর আছে, আমি সেটাতে আসছি না। একটা সাধারণ সিকোয়েন্স কিভাবে অসাধারণ হয় তোমাকে একটু বলো। আমরা কাল রাতে আলোচনা করছিলাম যে পিকুতে একটা মানে কয়েকজন ক্যারেক্টার যারা ভীষণভাবে ইগনোর আমার মনে হয়, তাদের মতো ওরকম ভালো ক্যারেক্টার আমি দেখিনি। আমার নিজের বড় মাসি বোধহয় ওরকমই করেন। ইরফান খানের মায়ের চরিত্র এবং দিদির চরিত্র, যা জিনিসপত্র ঘরটা যেরকম ছিল, আমি যদি কখনো আমার মাসির বাড়ি যাই আমার পুরো ওরকমই মনে হয় যে আমি পুরো পিকু সেটে ঢুকেছি, ওরকমই সবাই মিলে করতে থাকছে। ওরকম একটা সিকোয়েন্স যেটা ভীষণ ভীষণ ন্যাচারাল, কিন্তু খুব সাধারণ একটা সিন, ওরকম অসাধারণ মনে হয়। বা ভিকি ডোনারে শাশুড়ি বৌমার কিটকিট কিটকিট লেগে রয়েছে, কিন্তু দুজন যখন মদ নিয়ে আলোচনা করছে, মানে হাসতে হাসতে গড়াগড়ি খাবে, কিন্তু কি কেমিস্ট্রি! আমার ওটা দেখলে উৎসবের একটা সিকোয়েন্স মনে পড়ে যায়, যেখানে দুই বৌমা সকালবেলার সবজি কাটতে কাটতে বলছে জামাই মদ খেয়ে এসেছিল আগের দিন। আমার ওরকম একটা কনভারসেশন মনে পড়ে যায়। আবার যখন শিউলি নামটা কেন রাখা অক্টোবরে, সেটা খুব সাটল ভাবে, খুব সাধারণ ভাবে এক্সপ্লেন করে দিচ্ছে। এই তিনটে সিকোয়েন্সই আমি যেটা বললাম, এই তিনটে সিকোয়েন্সে কিন্তু একটা ভীষণ রেফারেন্স শট বা এমন ভাবে শট গুলো দেখানো হয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড স্কোর আপলিফটেড হচ্ছে, ওরকম ভাবে করা হয়নি। খুব সাধারণ তিনটে সিন আমি বললাম, কিন্তু এই তিনটে সাধারণ সিন ভীষণভাবে অসাধারণ। কিভাবে? দেখ, কোনো স্ক্রিন প্লে বা কোনো সিচুয়েশন গল্পের মধ্যে এই যে তুই বললি যে বউ আর শাশুড়ি মিলে সারাদিন খিটখিট 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 ঝগড়া করছে, ওকে দেখতে পায় না, ও দেখতে পায় না, ইমিডিয়েটলি ইভিনিং এ তুই দেখছিস যে বউ রামের বটল থেকে মানে মাল ঢালছে, এন্ড দুজনের নেশায় রয়েছে। আমাকে বল এর মধ্যে কি মানে ফর এক্সাম্পল ইফ ইউ থিঙ্ক অফ ইট সিরিয়াসলি, কিছু দরকার আছে? এই সিচুয়েশনটাই তো একটা মানে হাউ বিউটিফুল লাইফ ইজ। এই সিচুয়েশনটাই তো কি বলবো, যেরকম
ইরফানের যে মা আর বোন, হ্যাঁ। এটা আমার নিজের, যেরকম তোর বলি না বাড়িতে দেখা, হ্যাঁ। এটা আমারও দেখা। আমি দিল্লিতে দেখেছি যে ওই যে বলে না যে ইরফান হয়তো মানে মানে ভুল করে এই বাড়িতে জন্ম নিয়ে নিয়েছে, ওর এই বাড়িতে জন্ম নেওয়া দরকার ছিল, গলতি সে पैदा हो गया इस घर पे। ও বলে না ওর মা ওরকমই খিটখিটে, শি ওয়ান্টস মানি, শি ওয়ান্টস দিস। তো আমার ক্যামেরাম্যানকে আর সবাইকে ব্রিফ ছিল একটা, যে এই যে সিনটা হবে, একটাই সিন ছিল কিন্তু, এই সিনে যখন অডিয়েন্স দেখছে 2-3টে জিনিস হবে। একটা হচ্ছে বাড়িতে আলু পরোটা তৈরি হচ্ছে, এই বাচ্চাটা হিসি করেছে, ঠিক আছে না, ওই দুটো মিলিয়ে আর এরা চেঁচাচ্ছে আর ঝগড়া করছে, এই 3টে গন্ধ একসাথে আসবে। এটা ব্রিফ ছিল। হ্যাঁ, এটা আমার ব্রিফ। আচ্ছা। তুই এবার এই ব্রিফে দেখ, অ্যাকচুয়ালি তুই গন্ধ পাবি। এদিকে পরোটা চলছে, কি মানে ডাল চলেছে মানে প্রেসার কুকারে, এদিকে বাচ্চাটা হিসি করেছে, ও কাঁদছে, ও চেঁচাচ্ছে, ও মানে এই সব পুরো বাড়িটার মধ্যে একটা হয় না, এই বাড়িতে একটা গন্ধ হয় এরকম। সো দ্যাট ওয়াজ দ্য ব্রিফ। সো এই ব্রিফ দিলে, এই ব্রিফে সবাই এভরিবডি তখন জাম্প করে, তখন আর এইটাই আমার ব্যাকগ্রাউন্ড স্কোর, আই ডোন্ট নিড এ ব্যাকগ্রাউন্ড স্কোর। তো এই সিনগুলো আমি মানে কি দিজ আর ভেরি মানে এই সিনগুলোকে এক্সপ্লেন কি করে করবো আমার, মানে আর কাস্টিংও তখন ওরকম করতে হয়। ওর মা যে করেছে কাস্টিংটা, যেরকম একটা ইরিটেবল একটা মহিলা হতে পারে, যে এরকম ওর সিস্টারটা ওরকম যে চুরি করে নিয়ে এসছে হাজবেন্ডের থেকে, আংটি চুরি করে নিয়ে এসছে বাড়ি করে। তো দিজ আর ভেরি নর্মাল হ্যাপেনিংস এভরিডে ইন লাইফ। এইগুলো করতে বেশি চিন্তা করতে লাগে না, এগুলো খুব শুধু একটুখানি অবজার্ভ থাকলেই পেয়ে যাস। থার্ড এক্সাম্পল জানি কোনটা দিলি আমাকে, শিউলি নামের শিউলি আমার এক্সপ্লেন। তো আমি ভাবলাম যে যেরকম ওইটা নিয়ে তোকে একটা কথা বলি, অনেক ফরেন অডিয়েন্স আছে, ওরা কিন্তু ওটা বুঝতে পারেনি। আচ্ছা। ওরা কিন্তু যারা বাঙালি আর একটু যারা শিউলি গাছটাকে চেনে, ওই কানেকশনটা বুঝতে পেরেছে। যারা ওই শিউলি গাছকে ইম্পর্টেন্সটা জানে না, ওই কনটেক্সটটা অনেকেই কিন্তু ফিল্মে বোঝেনি। আচ্ছা আচ্ছা। অনেক বিদেশিরা মানে ফিল্মটা দেখেছে, কিন্তু ওই কানেকশন, ওরা শিউলির কানেকশনটা বোঝেইনি, কেন কি শিউলির সাথে ওদের ওই কানেকশনটা নেই। ওই শিউলি গাছের সাথে যাদের ওই টানটা রয়েছে, যারা দেখেছে না, তারা ওর পোয়েট্রিটা বুঝতে পারবে। ছবির সাথে ওই শিউলির যে পোয়েট্রিটা, এটা সবাই পারবে না বুঝতে। ওটা আমি দেখেছি, কেন কি অনেকে যখন রিয়াক্ট করেছে আমার সাথে বা ইন্টারভিউ করেছে, আমি বুঝতে পেরেছি ও শিউলি গাছটা বোঝেনি। কেন কি শিউলি গাছ যদি বুঝতে গেলে কিন্তু একটা কবিতা লাগবে মনের মধ্যে, একটা ইটস পোয়েট্রি। সো বাট আমি ওটাকে ইজিলি এই জন্য করে দিয়েছি। আমি বললাম, আমি যখন শুটিং করছিলাম তখনই আমি বলেছিলাম যে এটাকে আমি কিন্তু খুব ডিটেল যাবো না, এটাকে ওইটুকু করে ছেড়ে দেবো। আর ওই ফিল্মে ওই এক্সপ্লেনেশনটা অনেক আগে ছিল ফিল্মে। আমি বললাম না, এটা ওই লাস্টে করবো, পুরো ছবিটা দেখিয়ে দিই করে 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 এই জায়গাটা, এই জিনিসটা ছাড়বো, যে না শিবলি মানে একটু ওর নামটা এই জন্য রেখেছিলাম, ও এরম তুলতো ফুল, এরম করতো। তো ও যে শিবলির মতন লাইফ কাটালো, কয়েকদিনের জন্য এসে ও চলে গেল, দ্যাট ওয়াজ এ মেটাফর দ্যাট হি ইউজড। ওটা কিন্তু জুই খুব ভালো লিখেছিল, আর পয়েন্টটাও খুব সুন্দর করে ওটাকে সাজিয়ে দিয়েছিল। বিকজ শি কানেক্টেড উইথ শিবলি ফুল অলসো, আই কানেক্টেড উইথ শিবলি ফুল অলসো। বাঙালিরা করতে পারবে, যারা ধর নর্থ বেল্টে থেকেছে, ইউপিতে, এদিকে, ওরা শিবলি ফুলের সাথে কানেকশন আছে। আর এই ছবিটার পরে, অক্টোবরের পরে, একটা অদ্ভুত শিউলি ফুলের একটা সাথে কানেকশন একটা অডিয়েন্সের হয়ে গেছে। এখন যদি পড়ে থাকে আমাকে ফটো তুলে পাঠায় না, আমাকে তুলে পাঠায়, এই দেখো শিউলি ফুল আমি তুলেছি ফটো। একটা ভালোবাসা একটা এসে গেছে। আচ্ছা, এই অডিয়েন্স তুমি যখন বললে, আমার এটা একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে তুমি কি এটাতে আবার তুমি কি জানো এটা, যে এই যে পিকুর ক্যারেক্টারটা, এটা একটা কাল্ট ফলোইং পেজ, এটা কি তুমি জানো? হ্যাঁ, সেটা এখন তো বুঝতে পারি। পিকুর এই যে ধরো পিকুর যে স্টেটমেন্ট বাবার সাথে, বা পিকুর ইরফানের সাথে যে কনভারসেশন, বা যিশুকে যে বলে এরকম একটা কথা শোনার পরে বা ওর ক্যারেক্টারের যেরকম সাজ, একটা সুন্দর করে, ওটা আমি পারফর্ম করতে করেছিলাম। আমি যিশুর সাথে পারফর্ম করছিলাম, তাই না, এটা না মানে মানে অনেক সময় হয় না কি, কাউকে যত ইরিটেবল যখন থাকো, প্রত্যেকটা জিনিস ইরিটেবল লাগে, ওর হুটাও ইরিটেবল লেগেছে। আর যিশু কিন্তু হু বলেছে কেন কি, ও তো বাবাকেই বলছে, এই বাবার জন্যই বেটার লাইফ গেছে। তো ওই হুতে ও বুঝে গেছে, আমার বাবাকে বললি, হু ধরে নিয়েছে। দ্যাট ওয়াজ ভেরি বিউটিফুল। আর দুজনে খুব সুন্দর করে করেছে, খুব সুন্দর করেছে, এত সাটল বিষয়টা, এই টিপ পড়া, এত সুন্দর একটা সাজ,
তা যত দেখি মানে যত সময় যাচ্ছে 2015 সালের ছবি আই গেস, আজকে 9 বছর হয়ে গেছে, এখনো পিকুর এই যে মানে হয় না যে যেমন জাবুই মেট অনেক একটা মেইন স্ট্রিম ছবি, অনেক বেশি মেইন স্ট্রিম ছবি, জাবুই মেটের যেমন গীতকে নিয়ে খুব তুলনা করা হয়, পিকুকে নিয়ে ঠিক ততটাই তুলনা করা হয় যে মেয়েরা একটা আইডিয়াল ক্যারেক্টার বলতে পিকু বলে, Right, যে right. এরকম ভাবে পরিবারের খেয়াল রাখতে চাই, এরকম ভাবে স্টেট ফরওয়ার্ড হতে চাই, এরকম যেটা মনে হবে না ফিল্টার ছাড়া কথা বলতে চাই, সাজ পোশাক এরকম একটা বাঙালিয়ানা থাকতে চাই। তো এটা কি তুমি জানো, এটা জানো অডিয়েন্সের মধ্যে হ্যাঁ, নামটা এখন reaction আছে? কয়েকদিন আগে একটা শো হয়েছিল হুম বম্বেতে। হুম তো শো হয়ে গেছে, হুম লাইট অন হয়েছে, আর তখন আমাকে সবাই ফটো তুলতে, ওখানে 5-6 জন মেয়ে এমন এসছে, ওরা শাড়ি পরে টিপ পরে পিকুর মতন। আর স্যার আমি এমনি বললাম, আমার বাড়িতে না, আমার এরকমই সিচুয়েশন, আমার ফ্যামিলি, আমার মা আছে এরকম, তো মানে যেখানেই আমি যাই সেখানে কেউ না কেউ পিকু পিকু। কানেকশন হয়েই যায়। হয়েই যায়। এয়ার হোস্টেসটা আমার বলে, ধর কথা বলো স্যার, খাবার টাবার দিয়ে দিল, হুম। তারপরে বলে স্যার একটা আপনি একটু আসবেন, একটু কথা বলবো আপনার সাথে। তো আমি একটু উঠে গেলাম ওই হুম। এয়ার হোস্টেসের সামনে, ইউনো, আমার বলবে আমি বাড়িতে মার সাথে থাকি, আমি আজকে সকালে যখন বেরোচ্ছি আমি জলটা পর্যন্ত রেখে এসেছি, আবার গিয়ে ফিরে দেখেছি জলটা খাইনি, কেন তুই আমাকে দিসনি জলটা, তাই আমি খাইনি, ইউনো। সো এরকম এরকম অভিযোগ বলছে, আমার ওই পিকুর মতনই অবস্থা, তাই পড়া। সো পিকুর একটা, তো পিকু আর এই অক্টোবরে একটা হিউজ একটা কাল্ট Cult ফলোইং following রয়েছে। হয়েছে, এটা হয়েছে হ্যাঁ, কোথাও না কোথাও, সবাই রিলেট করতে relate পেরেছে। করতে পেরেছি। কোথাও তো হয়েছে একটা, ওই কেন কি দেখো, এটা প্রত্যেক ড্রয়িং রুমেরই গল্প। হুম তুই পিকুর যদি প্রথম 15 মিনিট দেখিস, ওইটা হচ্ছে সকালে উঠে তোর বাড়িতে যে ড্রয়িং রুমে যাওয়া হয়, আমার বাড়িতেও তা হয়, আর পিকুর বাড়িতেও তাই হচ্ছে। হুম। তো আমার ইনস্ট্রাকশন ছিল যে থামবি না, যেরকম কনভারসেশন চলছে চালিয়ে যাও, মানে মানে জুইকে এটা বলেছিলাম, তুই কিপ রাইটিং, মানে আচ্ছা চলতে থাকুক ওটা। আচ্ছা সো সো দ্যাটস ওয়াই দ্যাট পিকুর এরকম কাল্ট ফলোইং আছে আর কি। আচ্ছা দাদা, এবার আমি তোমাকে একটা ওইটা হয়ে যায়, ওটা হতে 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 হয়ে যায়, এখন কি করে হয় সেটা এক্সপ্লেন করা মুশকিল। আচ্ছা দাদা, একটা দিকে জিজ্ঞাসা করি, অভিষেক বচ্চন, বরুণ ধবন, দীপিকা পাডুকোন, তুমি তিনজনের সাথে তোমার জেলিংটা কিরকম এবং কিরকম ভাবে তারা প্রিপেয়ার হলো? তিনজন ডিফারেন্ট কাইন্ড, হুম। ইভেন অভিষেককেও যদি নিই, ডিফারেন্ট কাইন্ড। অভিষেক বললাম, অভিষেক, হ্যাঁ। বরুণ আর দীপিকা, যেহেতু এই ডেথ কানেকশনটা নিয়ে বলছি। সো তিনজনই খুবই মেইন স্ট্রিমের অ্যাক্টর। হুম অফকোর্স অভিষেক তাও ঋতুদার সাথে কাজ করেছে, হুম মানিরত্নের সাথে কাজ করেছে। যেই বাড়ি থেকে ও আসে, ওই বাড়িতে বেসিক একটা পড়াশোনা, এটিকেট, হুম। শিক্ষা ওটা রয়েছে। দীপিকার ফ্যামিলি আবার আলাদা, দীপিকা কিন্তু কামস ফ্রম ব্যাঙ্গালোর, হুম। ওর বাবা প্রকাশ পাদুকন। So, ওর একটা বেড়ে ওঠা, ও কিন্তু বম্বেতে বড় হয়নি, আচ্ছা বম্বের বাইরে বড় হয়েছে। তো ওর একটা বড় হওয়ার একটা, মানে একটা সিম্পল ফ্যামিলিতেই বড় হয়েছে, মানে এমন না যে ও খুব বলিউডিশ একটা ফ্যামিলিতে বড় হয়েছে। এন্ড থার্ড, বরুণ ধবন হচ্ছে একদম বলিউড ফ্যামিলিতে জন্মেছে, এবং বলিউড ফ্যামিলিতে এরকম হয়ে বড় হয়েছে। হুম তো তিনজনের তিন রকম। হুম সো তিনজনের ট্রিটমেন্ট কিন্তু একদম আলাদা। আচ্ছা দীপিকার সাথে আমার ট্রিটমেন্টটা হলো গিয়ে, দীপিকাকে কেরম হয় দেখেছি, মানে প্রথম 10 বছর যে ও সিনেমা ইন্ডাস্ট্রিতে কাটিয়েছে, উইথ মেকআপ অ্যান্ড উইথ এভরিথিং অ্যান্ড ড্রেস, অ্যান্ড শি ইজ লাইক ক্যারিং ড্রেস, অ্যান্ড বেস্ট ফিল্মস গুলোতে কাজ করেছে, ইউনো, সাম অফ দ্য বেস্ট, শাহরুখ খান, এই ওই। তো ওকে নর্মালে করার জন্য সব থেকে, মানে আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ওকে সাজেস্ট করা ছিল কি, তুই কি মানে পিকু উইদাউট মেকআপে করবি কিনা। রাজি হয়ে গেছিল। সো ও ভাবলো যে আচ্ছা, আমি এত মেকআপ দিয়ে তো হুম। করেইছি এত ফিল্ম, একটা ফিল্ম করি না উইদাউট মেকআপ। হুম। তো নিশ্চয়ই কোথাও ফ্রিডম পেয়েছে। সো আমি ওই ফ্রিডমটা খোঁজার চেষ্টা করেছি। আচ্ছা বরুণ ধাওয়ানকে আমি বলেছি যদি স্ক্রিপ্ট দিই তাহলে হয়তো ও নিজের মতন কিছু বানাতে শুরু করবে। তো বরুণকে আমাকে চেষ্টা করতে হয়েছে কি, ওর ওর যত এই ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে যত মানে ওর যত মানে মানে ব্যাগেজ গুলো রয়েছে, আমি যদি ওটাকে কোথাও ভেঙে দিতে পারি কিনা। আচ্ছা সেটা আমার ওর সাথে ডিফারেন্ট টেকনিক। হুম। অভিষেকের সাথে আমার একটাই ছিল কি, অভিষেককে আমরা সবাই জানতাম যে ও ইজ এ গুড বয়, ও ভালো, কিন্তু রাইট ডিরেক্টর বা রাইট ফিল্ম পাচ্ছে না। হুম
তো অভিষেককে আমি শুধু একটাই জিনিস বললাম যে ওর সবসময় ফিজিক্যাল একটা কমপ্লেক্স থাকতো, বিকজ হি ইজ নট এ সিক্স প্যাক বয়। তুই দেখেছিস সবসময় হয়তো এরা ঠিকঠাক আছে, বাট ইজ নট এ সিক্স প্যাক বয়। তো আমি ওকে বললাম যে বস, যে তুই ফিজিক্যালি কি পুরো খুলে দিতে পারবি নিজেকে, মানে তোর মানে যে বডি নিয়ে কোনো লজ্জা না না থাকে যেন, মানে মানে ভুঁড়ি দেখতে পাচ্ছি, বুক দেখতে পাচ্ছি, মাথা, পা। তো কি হয় জানিস তো, অ্যাক্টরদের ফিজিক্যাল যে প্রবলেমস গুলো অনেক বেশি হয়, বিকজ যদি ফিজিক্যাল জিনিসটা না কেটে যায় না, তাহলে কিন্তু ইন্টারনাল পারফরমেন্সটা কোনোদিন হবে হতে পারছে না, ফ্রি হতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও আটকে গেছে। সো এই তিনজনের সাথে কথা বলে 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 ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি ওদের অনেকদিন কথা বলে এর ইনসিকিউরিটিটা কোথায়, এর সাইকিটা কি। আচ্ছা বরুণ ধওয়ানের যেরকম ব্যাকগ্রাউন্ড, যেরকম বিলিভস, ওগুলোকে তুমি ভেঙে দিতে পেরেছিলে? মানে তোমার মেকিং তো আলাদা। একদমই ভেঙে দিয়েছি। মানে আমি বলছি বিলিভস গুলোকে দেখ, বিলিভস গুলোকে না ভাঙতে হলে আমার ফিল্মের জন্য আমাকে একটু ম্যানিপুলেট করতে হয়েছে, ওকে একটু ট্রিক করতে হয়েছে। করার পরে ধর তোর মধ্যে ইনোসেন্সটা রয়েছে, কিন্তু তুই বলছি আমি নাচবো, ঠিক আছে নাচ, কিন্তু আমি বলছি আমি তোকে নাচতে হবে না, তোর ইনোসেন্সটা তুই শুধু তাকিয়ে থাক, আমার শট ওটাই দরকার। তো না এবার একটুখানি তাকাবি কেন, হ্যাঁ হ্যাঁ তাকাবো, কোথায় তাকাবো, এই একটু গাছের দিকে তাকাতো, তাকিয়ে দিল। কিন্তু ওই তাকানোটার মধ্যে ওর মধ্যে একটা দারুণ একটা পিওর ব্যাপার রয়েছে, সেটা ও জানে না। তো আমি এরকম হয়তো কিছু চিটিং করে, এটা কিন্তু ঋতুদাও করতো, বাদিকে তাকা, একটু ডান দিকে তাকা, একটু উপরে তাকা, একটু নিচে তাকা, ওকে কাট। তারা জানতো না কি দেখছে। পরে বুঝতো যে ঋতুদা ওটা কেরম ইউজ করেছে, একটু ঋতুদার থেকে এগুলো শেখা। আচ্ছা আচ্ছা, সুইদ, তোমার ছবির রিসার্চ যেটা হয় আমার মনে হয় সেটা ফ্যাবুলাস। মানে আমি যখন দেখেছিলাম অক্টোবর দিন, আমার একটা বন্ধু থাকে যখন মুম্বাইতে থাকে, সে আমাকে অক্টোবর এখানে দেখেনি, সে পরে দেখেছিল, আর আমরা তো হলেই দেখেছি। সে আমাকে দেখে বলেছিল পরে যখন এসেছিল যে অক্টোবর এমন একটা ছবি যেটা দেখলে মনে হয় হোটেল ইন্ডাস্ট্রিতে যা হয় ওই প্রথম 15 মিনিটে দেখিয়ে দিয়েছে যা হতে পারে। তা আমরা পরবর্তী সময় বহু কাজ দেখেছি যেখানে এই ভেতরকার গল্প বলা হচ্ছে, কিন্তু এতটা ডিটেলস হাসপাতালে কি হয়, এতটা ডিটেলিং অক্টোবরের হাসপাতালটা কিন্তু বাইরে নয়, সেখানে যেরকম ভাবে ডিটেলিং, সেখানে একটা ক্যারেক্টার যে জিনিসপত্র করছে, এখানে সে মানে আই ওয়ান্ট টু টকে যেরকম মানে যে কনভারসেশন যেরকম, সেখানে যেরকম ভাবে ডিলিং ডাক্তারের সাথে পেশেন্টের। তো এই রিসার্চটা তুমি অনেকটা টাইম নিয়ে করো, তুমি প্রতিটা স্ক্রিপ্টে এরকম ভাবে যে ডিটেলিং গুলো থাকে। ছবি মানে সিনেমা কিন্তু ডিটেলিং এর উপর অনেক ডিপেন্ড করছে, কেন কি সিনেমাতে কি হচ্ছে কি আমি একটা কিন্তু একটা পৃথিবী তৈরি করছি, যদি এই রুমটা হয়, এই রুমটা থেকে পৃথিবী অ্যাম্বিয়েন্স তৈরি করছি আমরা, মানে আমাকে যে আমার যে দর্শক আছে ওকে কিন্তু এখানটা আমাকে বসিয়ে দিতে হবে, দর্শক যেন ফিল করে যে তোর আর আমার মাঝখানে বসে যেন এই কনভারসেশনটা শুনছে, মানে একদম ফিল করতে পারছে তোর মাইকটা, তোর ফোনটা, এখানে কি আছে, ওখানে কি আছে, পিছনে কি, মানে ওই যে ডিটেলিং গুলো ওটা যদি না হয় না, তাহলে আমি অডিয়েন্সকে মানে আমার ওই পৃথিবীটাকে বোঝাতেও পারবো না, আর ওখানটা টেনে নিয়ে যেতে পারবো না। সো এই জন্য এই মাইনিউট এই ডিটেলিং গুলো খুব দরকার, আর এইগুলো কিন্তু আমি পেয়েছি অনেকগুলো আমার এই অ্যাড ফিল্ম থেকে। আচ্ছা, আমি প্রচুর অ্যাড ফিল্ম করতাম তো, আর অ্যাড ফিল্মে কি 30 সেকেন্ডে তোকে পুরো জিনিসটা বুঝিয়ে দিতে হয়, ইমোশনটা বুঝিয়ে দিতে হয়, কাস্টিং এর কি ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, কোন ক্লাস থেকে আসছে, মানে ওর কি ইচ্ছে, কি ইচ্ছা না, মানে কোন কিরকম বাড়িতে থাকে, ও দেখেই বুঝতে পারবি এর কাছে সাইকেল আছে না গাড়ি আছে না কার আছে না বাইক আছে, সেটা দেখেই বুঝে যাবি, বা বুঝে যাবি এ কত টাকা কামায়, এ কোন মানে সোসাইটির কোন তবকা থেকে আসছে, কোন জায়গাটায় থাকে, জাস্ট ওকে দেখলেই বুঝতে পারবি কি জামা পড়েছে। ওই ডিটেলিংটা আমি অ্যাড ফিল্মে কিন্তু আমরা প্রচুর করতাম। তো ওই অ্যাড ফিল্ম মানে ডিটেলিং গুলো আমার এই সিনেমাতে বেশ কাজে লেগেছে। আর এছাড়া তোকে তো নিজের অবজার্ভ করতেই হবে, তুই যেরকম আমার ছবিটাকে এই ডিটেলিং অবজার্ভ গুলো এসে আমাকে জিজ্ঞেস করছিস, এরকম সিনটা করার সময় আমাকেও গিয়ে ডাক্তারকে দিয়ে কথা বলতে হয়, যেরকম এই আই ওয়ান্ট টু টকে আমাকে কতগুলো সার্জারি, কত মেডিকেল টার্মস, এগুলো পারফেক্টলি আমাকে একটা ডেন্টাল ডক্টরের সাথে কথা বলতে হয়েছে,
থ্রোট সার্জারি ডক্টরের সাথে কথা বলতে হয়েছে, যে স্টামাক করে তার সাথে কথা বলতে, অ্যান্ড বড় বড় সার্জনস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড একবার না দুবার চেক করতে হয়, কেন কি একটা ডাক্তার একরকম কথা বলে ইউজ করে, আরেকটা ডাক্তার আরেক রকম টার্মিনোলজি ইউজ করে। সো দ্যাট, বিকজ আমি 3টে ফিল্ম পুরো ডাক্তার নিয়ে করেছি, ডাক্তার ফ্যাটার্নিটিটা যদি নট স্যাটিসফাইড, তাহলে তো বুঝতেই পারছিস আমার কি অবস্থা। মানে ওরা আমাকে বলবে যে মানে তুমি কিরকম, মানে, তো একটু একটু অ্যাডভান্টেজ নিই, বাট মোর অর লেস ইভেন ওষুধের নাম পর্যন্ত আই গিভ আ কারেক্ট ডিটেলিং চেষ্টা করি, তাহলেই আমি ওই দুনিয়াটার মধ্যে না কাউকে ঢোকাতে পারবো। এটা তো সিনেমার একটা বেসিক রিকোয়ারমেন্ট রে, এটা খুব বেসিক। আচ্ছা সুজিতদা, তোমার একটা ছবি যখন পিকু সাকসেসফুল হয়ে যায়, ভিকি ডোনার সাকসেসফুল হয়ে যেরকম যায়, ফর এক্সাম্পল পিকু যদি দেখেছিস, হুম। ওই দেখবি ওর ভাস্করের টেবিলের সামনে হুম। হোমিওপ্যাথি মেডিসিন পড়ে হুম, রয়েছে, হুম, হুম, একটা ভাস্কর লবণের প্যাকেট রয়েছে, হুম, ইসাবগুলোর একটা প্যাকেট রয়েছে। হুম। এটা নর্মাল আমাদের দাদুর সব, হুম, দাদু আর মেসোমশাই সাইড টেবিলে দেখেছি কিনা, হুম, দেখেছি তো না আমরা। হুম, হুম। তো ওইটা তো দেখা ডিটেল একটা। মানে এটা শুধুমাত্র মেডিসিনের ক্ষেত্রে নয়, ওই যখন প্রথমবার আসছে বাড়িতে ওই কাকিমা ইঁচড় কাটছে, ঠিক হ্যাঁ, আছে? এই ঠিক। ডিটেলিং গুলো, Absolutely, মজাগুলো। ওটা তো আমাদের নর্মাল দেখা। হ্যাঁ। আচ্ছা সুজিতদা, তোমার একটা ছবি যখন ম্যাসিভ সাকসেস এনে দিচ্ছে, তা পিকু হোক, তা ভিকি ডোনার হোক, বা তারপর তোমার উপর একটা প্রেশার কাজ করে যে এই ছবি দুটো এরকম সাকসেসফুল হলো, পরের ছবিটা আমাকে এই সাকসেসটা অ্যাচিভ করতে হবে, বা এরকম লিনিয়ার হতে হবে, এরকম কি তোমাকে কোথাও একটা গিয়ে চাপ সৃষ্টি হয় তোমার মধ্যে, বা হ্যাঁ। নিজের সাথে নিজের কি কন্ট্রাডিক্ট হয়? হয় হয়, চাপ হয়। চাপ সৃষ্টি হয়। যেরকম আই ওয়ান্ট টু টক, যেরকম আমি বললাম যে আমি চাইছি অডিয়েন্স হলে গিয়ে দেখুক, বাট তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স পোস্ট কোভিড একটা ফিল্ম রিলিজ করার। হুম, এর আগে আমি প্রি কোভিডে রিলিজ করেছি, তার মাঝখানে দুটো আমার ওটিটিতে সোজা এসেছে। হুম। তো এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো, একটা অডিয়েন্সের আমি একটা নেচার আমি বুঝতে পারছি। অনেকজন ফিল্ম হলে গিয়ে দেখতে চায়, এক্সপিরিয়েন্স করতে চায়, অনেকজন ওটিটির জন্য ওয়েট করে আছে। অডিয়েন্স ডিভাইড হয়ে গেছে বলছো? একটু ডিভাইড তো হয়েছে, হুম, অনেকটাই হয়ে গেছে ডিভাইড, বিকজ অফ কোর্স মোবাইল ফোনে দেখতে পাচ্ছে, এটা দেখতে পাচ্ছে, কিছুদিন পরেই চলে আসছে। কিছুদিন পরে চলে আসছে, তো অনেকে ওরা ডিসাইড করে নেয় আর কি আমরা এটা কয়েকদিন পরে আমরা এটা দেখবো। সো ওটাতে কিছু করার নেই, এটা হ্যাপেন্স টেকনোলজির সাথে সাথে। এই যেরকম আগে মনে আছে ভিএইচএস নিয়ে আমরা অনেক গালাগালি করতাম কি হুম, ভিএইচএস দেখো না, হুম, ডিভিডি দেখবেন না, সিনেমা হলে দিকে দেখুন। লোকেরা ওয়েট করতো ডিভিডি আসলে, ইউনো, বন্ধুর থেকে হুম। সবাই ডিভিডি নিয়ে নিয়ে সবাই মিলে দেখে সবাই নিল, মিলে দেখবো, একজন হ্যাঁ। ডিভিডি নিল, বাকি সবাই হ্যাঁ। দেখে নিল। তো এইটা টেকনোলজির সাথে আসবেই, কিছু করার নেই, বাট এই প্রেশারটা থাকে রে, ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাট প্রেশার। আচ্ছা। আমিও এখন ডিল করছি ওই প্রেশারের সাথে, বাট আই উইল সি হোয়াট নেক্সট অ্যান্ড হাউ অ্যান্ড হোয়াট কি করতে পারি, বাট আমাকে এখন একটা নতুন স্ট্র্যাটেজি কিছু করতে হবে টু ডিল উইথ দিস প্রেশার। আচ্ছা, আচ্ছা সুজিতদা, তুমি একটা কথা আমাকে বলো, সেটা হচ্ছে তুমি লেটেস্ট একটা ইন্টারভিউতে বললে, যেটা মানে শুনে তো আমি খুব মানে যেমন কষ্টও পেলাম, ইমাজিনও করলাম কি হতে পারতো। যে এটা আগেও শুনেছিলাম যে ইরফান স্যারকে তুমি ভেবেছিলে সর্দার উধম, তারপর তুমি সেটা প্ল্যান ড্রপ করে দিয়েছিলে। ইরফান স্যার তোমাকে বলেছিল এটা প্লিজ তুমি করো, এটা তোমার চাইলে ছবিটা তুমি প্লিজ করো, সেও তোমার রিকোয়েস্ট করেছিল, তারপরে তুমি করলে ভিকি কৌশলকে নিয়ে, এবং ছবিটা তো আমার দারুণ লেগেছে এবং ভিকির পারফরমেন্সও খুব ভালো লেগেছে। কিন্তু তুমি একটা কথা বললে যে অভিষেক বচ্চন সে খুব ভালো পারফর্ম করেছে, কিন্তু ইরফান খান যে জায়গায়, তুমি খালি ইরফানকে ইমাজিন করো, সবাই তার কাছাকাছি। তা তোমার কি আক্ষেপ এটা হয় যে যদি ভিকির জায়গায় ইরফান করতো ক্যারেক্টারটা প্লে, তাহলে ছবিটা অন্য জায়গাতেই যেত? এটা কি তোমার আক্ষেপ থাকে? মানে যেহেতু ওকে নিয়ে আক্ষেপ থাকে সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু ওকে নিয়ে চিন্তা করেছি, হুম, আর ও আমার বন্ধু, আর ওর অ্যাক্টিং এর লেভেলটা একটা অন্য রকমের, ও ও কোন দিকে নিয়ে যেত আমি জানি না। অফকোর্স কোন একটা কিছু তো একটা ওটার একটা হুম, ও করতোই, কিন্তু ভিকিকে যখন ফিল্মটা বানিয়ে নিয়েছি না, তখন নিজের মানকে বলতে হয় কি, বিকজ ইটস নট রাইট ফর মি অলসো টু থিঙ্ক, তখন আমাকে ভিকিকে দেখেই চলতে হবে। ভিকি যেরকম একটা 20 বছরের 19 বছরের একটা ইয়াং বাচ্চা ছেলে যখন করেছিল টিন এজ, জালিয়ানওয়ালা বাগে ঘুরে বেড়াচ্ছে, আর ওই মেয়েটার সাথে বানিতার সাথে বসে গিয়ে একটু গুড় আর রুটি খাচ্ছে, আর ওই রায়টের থ্রু দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমি কিন্তু এখন ওখানে কিন্তু আর ইরফানকে দেখতে পাচ্ছি না, এখন কিন্তু আমি ওখানে ভিকিকেই দেখছি হয়ে যাওয়ার পরে। আগে হয়তো হয়, হুম, কেন কি একটা ভিজুয়ালাইজেশন থাকে না, হুম, কেন কি তুমি ওর অ্যাক্টিং নিয়ে বড় হয়েছো, ওর অ্যাক্টিং নিয়ে দেখেছি আমি এত ক্লোজলি ইরফানের, তো উই নো দ্যাট ওই ওই অ্যাক্টিং এ এখানে
এই চোখটা দিয়ে বা সিচুয়েশন দিয়ে কি করতে পারতো, হুম, বাট হয়ে যাওয়ার পরে আর আমি চিন্তা করি না। হয়ে যাওয়ার আগে অব্দি ঠিক আছে, তার একটু চিন্তা থাকে কি হ্যাঁ কিরম করবে। যখন আমি অ্যাক্টিং এ ব্রিফ করি তখন আমি ইরফানকে চিন্তা করি, ও এটা করতো, এরকম করতো, এরকম করতো। তখন আমি ওটা ওকে সামনে যে আছে ওকে একটু গাইড করে দিই। ওকে বলি না, এটা ইটস নট রাইট টু সে, বাট আমি ওকে একটু চিন্তা করে, ও হতো এরকম করতো, এই হয়তো জায়গাটায় না এরকম ও ইম্প্রোভাইজ করে দিত, এইখানটা তাকাতো, এইখানটা জানি না ওই উল্টো পাল্টা কিছু করতো। ইরফানের একটা হ্যাঁ, আনপ্রেডিক্টেবল ব্যাপার ছিল না হুম, ইরফানের। সো আমি চেষ্টা করি আনপ্রেডিক্টেবলটা আমি করে দিই নিজে, তারপরে অ্যাক্টরকে ছেড়ে দিই। এখন যদি বলিস আই ওয়ান্ট টু টক, আমি কিন্তু অভিষেক বচ্চনকে দেখিনি ফিল্মটাতে, আমি কিন্তু অর্জুন সেন অর্জুন দেখেছি। সিংকে দেখেছো? আর অভিষেকও কিন্তু একটা পয়েন্টের পরে ফিল্মে হারিয়ে যায়, অভিষেক বচ্চন লাগে না, ও কিন্তু অর্জুন সেনই লাগে। ওইটা আই থিঙ্ক অ্যাক্টরকে ক্রেডিট দিতে হবে। আমি এখন চিন্তা করতে পারবো না অর্জুন সেন অ্যাজ ইরফান এখন, আগে অফকোর্স ওকে বলেছি হুম, যে অভিষেক তুই কিন্তু ইরফানের রোলটা তুই পেয়ে গেলি, তো আমাকে দেখে হাসছে, তো তুই বলছো আমি ইরফানের রোলটা করছি, তাহলে আমি আমি বললাম, হ্যাঁ তুই করছিস। তো বলছে তুমি ভয় দেখাচ্ছ, আমি বললাম, না একদম না। তো বলছে তাহলে আমি চেষ্টা করবো। আমি বললাম, হ্যাঁ তুই কর। তো আমি বলেছি ওকে, আমি শুটের আগেই বলে দিয়েছি। আচ্ছা সুজিত দা, এই ছবিতে জনি লিভার রয়েছে, এবং সব থেকে একটা অবাক করা, জনি লিভারের কোনো কমেডি সিকোয়েন্স নেই, এমন কোনো পাঞ্চ লাইন, এমন কোনো জায়গা নেই যেখানে শুনে আমাদের খুব হাসি পাচ্ছে বা কিছু। চরিত্রটা খুব রুড, এবং যেরকম ভাবে আসে আমাদের দেখলে খুব ভালো লাগে। এটা চরিত্র আসলে ভালো লাগলো, এটা মানে মজার লাগে চরিত্রটা, কিন্তু আমরা কিন্তু খিলখিলি হাসছি না। তো এই যে জনি লিভারকে নেওয়া, কিন্তু তার জীবনের যত ক্যারেক্টার তার থেকে এটা উল্টো চরিত্র দেওয়া, এটা কেন? দেখ, জনি লিভার তো আমাদের সব থেকে মানে ফেভারিট অ্যাক্টর, হুম, 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 এটা তো মানে হুম, and আমরা কমেডিয়ান হিসেবে জানি সবাই হুম, ওনাকে, বাট আমার জন্য অ্যাজ এ ক্যারেক্টার অলসো হি ইজ ভেরি গুড। আমি যে জনি লিভারের সাথে কাজ করব আমি কোনোদিন ভাবিনি কিন্তু। আচ্ছা, তো যখন রিতেশ স্ক্রিপ্টটা লিখছিল, হুম, ও ওটাতে লিখেছিল জনি ক্যারেক্টার নাম, অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা হচ্ছে একটা মেক্সিকান ক্যারেক্টার ছিল আসল জীবন। আচ্ছা, তো তো তারপরে আমরা ভাবলাম যে ওকে মেক্সিকান করবো না, একটা ইন্ডিয়ান ক্যারেক্টার, তো জনি লিখে দিয়েছে। তো আমি বললাম জনি 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 করতে 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 ওই স্ক্রিপ্টের মাঝামাঝি যখন আমরা একটা ড্রাফট করে ফেলেছি আর একটা ড্রাফট করছি, তো আমি বললাম রিতেশকে এই জনি জনি লিভার করলে কিরকম হয়, হ্যাঁ তুই যে জিনিসটা ধরেছিস না, ও আসলে বেশ ভালো লাগে, হুম, এইটাই চিন্তা করে আমি বললাম ও যদি আসবে বেশ ভালো লাগবে দেখতে। তো তারপরে আমরা চিন্তা করলাম জনি লিভার এইটুকু ছোট রোল এটুকু করবে। তো রিতেশ আমাকে বললো, রনি থেকে বললাম, রনি বলে তুমি বলো হয়তো তোমার জন্য যদি করে দেয়। তো একদিন ফোন করলাম, ফোনে বললাম "अम, जॉनी भाई हम आपसे मिलना चाहते हैं।" तो বলছে হ্যাঁ আ যাও, ঘর পে আ যাও। তো জুহুতেই থাকে পাশে। হুম, তো ফোন করে বাড়িতে চলে গেলাম। হুম, তো গেলাম, ওনার ভাই আমাকে উম, বললো চা খাবেন, চা, হ্যাঁ। তারপরে জনি আসলো, এই সে নিজে, এন্ড জনি যেরকম কথা বলে লাইফে দেখেছিস তুই ইন্টারভিউ, ও হুম, একদম ওরকমই ঘন্টা খানিক আমার সাথে জাস্ট এরকম এই নিউ ওই কথা এই কথা ওই গল্প পারফরমেন্স করে দেখাচ্ছে, চোখ বড় করছে, এই করছে, আমি তো বসে আছি তারা দেখছি, আর খুব মজা লাগছে কথা বলতে। আর উনি কিন্তু অনেক সোশ্যাল ওয়ার্ক করে, অনেক সোশ্যাল ওয়ার্ক করে। তারপরে নিজের লাইফের আপস এন্ড ডাউনস এসব বললো। তারপরে আমাকে আমি বললাম যে হ্যাঁ, আমি বললাম স্যার তোরা স্যার আপকো বাতা দেं কি হুম, আমি একটা ফিল্ম করছি, কি করতে হয় বলো। মানে আমাকে স্ক্রিপ্ট তো তখন বলতে দেয়নি ও, আমি যে ক্যারেক্টারটা বলে কি করতে হয় বলো। আমি বললাম এই ফিল্ম তো মানে আমি তোমাকে ফিল্মের আইডিয়াটা দিতে, আইডিয়াটা তবে যখন ফিল্মের আইডিয়াটা দিলাম যে সামবডি ইজ ডিলিং উইথ হুম, একটা মানে ফিজিক্যাল এলিমেন্ট ট্রিট হচ্ছে, আর ওনার ছেলেরও এরকম একটা ইস্যু ছিল, রাইট, একটা পডকাস্ট উনি বলেছিলেন। ইয়েস, তো উনি কানেক্ট করে ফেলেছে। হুম, তো যে তুমি কেন করছো, আমি বললাম এটা আমি টু গিভ হোপ টু লট অফ পিপল দ্যাট মানে ডিজিজ ক্যান বি কিওর্ড। হুম, তো এটা আমি ওনাকে বললাম, বলছে আমি করবো এটা। তো তুমি যা, স্যার এটা থেকে কিন্তু বেশি না ছোট, মানে বলতে যা বলবে তো করবো, আই উইল ডু ইট ফর ইউ ব্যাস। তো জনি তখন এসে গেল, খুব প্ল্যান করে আসি, যখন এসে গেল তখন আমরা ভাবলাম যে ফ্যান্টাস্টিক, উনি এসে গেছে মানে দের ইজ সামথিং টু লুক ফরওয়ার্ড। অভিষেককে বলা, অভিষেক জনি ভাই করছে, হ্যাপি হ্যাপি, আমি জনির সাথে করছি, ভেরি গুড। কেন জনির সাথেও করে প্রায়, হ্যাঁ, ও করেছে অনেক। হ্যাঁ, তো বলে ভেরি গুড, ভেরি ভেরি হ্যাপি। ঠিক আছে আচ্ছা। আচ্ছা, এবার আমি একটু সরে যাচ্ছি এই আয়ন টক থেকে। সর্দার উধামে আমি যেটা তোমাকে বলছিলাম একটু আগে অফ ক্যামেরা, যে জালিয়ানওয়ালাবাগের যে সিকোয়েন্সটা, আমরা না ইতিহাসের পাতায় ওটা 4 লাইন পড়ি, ওটার যে ইম্প্যাক্ট ওটা আমাদের উপর পড়ে না।
সারদার উধাম এমন একটা ছবিটা দেখার পর ওটার যে রেশ কাটে না, মানে ছবিটা এতটাই ডিস্টার্ব করে দেয় যে আমরা হয়তো 3-4 দিন কি বহুদিন ছবিটা রেসে থাকি ওই পার্টিকুলার সিকোয়েন্সটা। আমি তোমাকে প্রথমেই শুরু করলাম তোমার ভ্যারিয়েশন দিয়ে। ম্যাড্রাস ক্যাফেতে যখন ওই চপার গুলো যাচ্ছে, যখন প্রোমোটা প্রথম এসেছিল, আমি বললাম না আমি তোমার হিউজ ফ্যান আর কি সেই। হ্যাঁ, আমি যখন বোধহয় ওয়ান্স আপন এ মুম্বাই দোবারা দেখতে গিয়ে ট্রেলারটা দেখেছিলাম, ট্রেলার তো আগেই দেখা ছিল। দারুণ ভিজুয়ালস, ওরকম গ্রিনিশ টিন, দারুণ। তোমাকে বলো যে তোমার মেকিং এর থেকে একদম সরে গিয়ে ওরকম হ্যান্ডহেল সিকোয়েন্স, ওরকম ভাবে হাত পড়ছে, গুলি চলছে, ওরকম একটা মানে সিকোয়েন্সের পর অতক্ষণ ধরে রাখা, অতটা ডিপ্রেসিং সিকোয়েন্সটা, অত বড় একটা সিকোয়েন্স, তোমাকে কেউ বলেনি যে এত বড় একটা সিকোয়েন্স এটা রাখবে? হ্যাঁ, তো ওটাতে দেখ আমি বলছি যে মাদ্রাস ক্যাফে অ্যান্ড জালিয়ানওয়ালাবাগে এই যে বড় সিকোয়েন্স, এই যে চপার উড়ে চলে যাচ্ছে বা ওই যে কিলিং সিকোয়েন্স, এইটা কিন্তু আমাকে ক্রেডিট দিতে হবে হলিউডকে। আচ্ছা, কোথাও না কোথাও এটা এটা হলিউড থেকে আমি ইন্সপায়ার তো হয়েছি। আর ওখান থেকে কিন্তু হলিউড কিন্তু এইসব বিষয়ে মানে কোনো কথা হবে না, দে হ্যাভ ডান সামথিং, মানে আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো আমি একটা ফিল্ম দেখেছিলাম প্লাটুন, আচ্ছা, অলিভার স্টোনের একটা ফিল্ম ভিয়েতনাম ওয়ার নিয়ে। সো ভিয়েতনাম ওয়ারের ওই প্লাটুনের যে ইমেজেস গুলো আছে না, ওটা কিন্তু আমি মাদ্রাস ক্যাফেতে ইন্সপায়ার ওতে আছে। চপার্স আর কন্টিনিউয়াসলি গোয়িং, কেউ লড়াই হচ্ছে, মানে ইউনো যুদ্ধ চলছে, অ্যাম্বিউশ চলছে, ওখানে মোস্টলি ভিয়েতনামদের সাথে ওই ওদের জঙ্গলে অ্যাম্বুশ হতো। তো ওই অ্যাম্বুশ গুলো আমি পিওরলি ইন্সপায়ার্ড ফ্রম প্লাটুন। আচ্ছা, আর জালিয়ানওয়ালা সিকোয়েন্স ইজ আ লট ইজ ইন্সপায়ার্ড ফ্রম স্পিলবার্গস সেভিং প্রাইভেট রায়ান। আচ্ছা, সেভিং প্রাইভেট রায়ান দেখেছিস? হ্যাঁ। ওই বিগিনিং সিকোয়েন্সটা দেখেছিস? হ্যাঁ, ওরকম সিকোয়েন্স আমি আজ পর্যন্ত দেখিনি। ওরকম বিভৎস একটা ওয়ার, মানে উপর থেকে জাপানিজরা আছে যারা গুলি করছে, আর এদিকে নিচের দিকে তোর তোর আমেরিকান সৈন্যরা ওই পার্টিকুলার ওই বিচটাকে কনকার করছে। আই এম ইন্সপায়ার্ড। তারপরে আমি যখন শুট করছি, যখন জালিয়ানওয়ালাটা, তখন আমি ভাবলাম যে এই যে জালিয়ানওয়ালার যে প্রত্যেকটা যে রেস্কিউ আছে না, সেভ করে যে প্রত্যেকটা রাত্রে, ভিকি কৌশল যে গিয়ে প্রত্যেকটা বডিকে তুলে 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 ইনজিওর্ডদেরকে যে বাঁচায়, প্রত্যেকটা কিন্তু রিয়েল ঘটনা। সো আমি যখন জালিয়ানওয়ালাবাগ নিয়ে রিসার্চ করি, তখন আমি প্রত্যেকটা সার্ভাইভারের গল্প পড়ি। ইভেন প্রেগনেন্ট মহিলাটাও ফ্যাক্ট। ওই যে লাস্টে প্রেগনেন্ট মহিলা যে হাজবেন্ডকে নিয়ে বসে, ফ্যাক্ট। সো ওইটা কিন্তু প্রত্যেকটা কিছু কিছু মেম্বারসদের তো গিয়ে মিট করে এসছি, আর কিছু কিছু সব এদিক ওদিক রেফারেন্স থেকে পড়ে 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 সব তোলা। তো আমি ভাবলাম যে, আর আমি যখন ওই সার্ভাইভারদের গল্পগুলো পড়ছি না, যে কি করে আমার দাদু বেঁচে ছিল, কি করে সারা রাত পড়েছিল পা আমাদের গুলি নিয়ে, 2 দিন পড়েছিল, বেঁচে গেছে তাও, হ্যাঁ, এরকম ছোট 2-3টে ছেলে মিশে কেন কি বাকি রেস্কিউ আসতে পারছিল না কেন, ইট ওয়াজ কারফিউ এন্ড ও ঢোকা বারণ ছিল ওই জায়গাটা। তো কি করে যে উঠে মানে ওরা বেঁচে গেল, ওই যে মোমেন্টস গুলো যখন আমি শুনছিলাম না, আমার গায়ে কাটা দিচ্ছিল। আমি তো অনেক জায়গায় কেঁদেও ফেলেছি। তখন আমি ভাবলাম যে বস, আমি যদি না এই ছেলেটাকে যদি এই পুরো এই সার্ভাইভার গুলোর স্টোরির মধ্যে দিয়ে যদি না নিয়ে যাই সদার উধামকে, তাহলে ওই এন্ডে গিয়ে আমি জাস্টিফিকেশন করতে পারবো না যে ও কোথায় গেছিল। আর আমাদের সাথে ব্রিটিশদের এরকমও ঘটনা হয়েছিল, এটা পৃথিবী কোনোদিন জানেও না। ওরা জানে ওই যে একটা ডায়লগ আছে না, তুই বলি না আমাদের 4 লাইনে আমাদের হয়ে যায়, ব্রিটিশদেরও ওই যে একটা ছোট্ট একটা 2 লাইনে লেখা আছে। অনেক ব্রিটিশাররা ফোন করেছে কি আমরা এটা করেছি, হওয়ার পরে বলেছে এটা কি সত্যি ঘটনা হয়েছে। আমি লিখে দিতে হচ্ছে হ্যাঁ হয়েছে এটা, আমি এটা একটাও, এটাতে কিছু ফিকশন না, এটা পুরো রিয়েল, সব আমার হিস্ট্রি থেকে তোলা। তো ফিল্ম হওয়ার পরে অনেকেই আমাকে বলেছে, ফিল্ম মেকাররা বলেছে কি অনেক বড়, আর ওটা কাটতে পারতিস। আমার মনে হয়েছে না, ওটা কাটার দরকার নেই। আমার মনে হচ্ছে না, এটা উধামের জন্য এটা দরকার ছিল, ওই জন্য ওটার ইম্প্যাক্ট পড়ছে। তাহলেই আমি প্রথম নাও ওইটা দেখার পরে, এবার তুই যদি ফিল্মটা গিয়ে আবার দেখিস প্রথম পার্টটা, তাহলে তুই বুঝতে পারবি কেন এটা করছে।
ও কেন এরকম পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে লন্ডন স্ট্রিটে, ঘুমাতে পারছে না কেন, বসে আছে কেন? কেন এইটা কেউ এই রাতটা দেখার পরে কেউ বেঁচে থাকতে পারে না। আচ্ছা সুজিত দা, তুমি উধামের এই যে কথাটা বললে, এটাতে আমার একটা জিজ্ঞাসা আছে। আমি একটা ভিডিও করেছিলাম বহু বছর আগে, মানে বহু বছর মানে যখন উধাম আসার পরে অস্কারে উধামকে পাঠানো, মানে যে ইয়েতে ছিল, বাট পাঠানো হয়নি আর কি, জুরি মেম্বাররা পাঠায়নি। তো সেই সময় একটা কন্ট্রোভার্সি হয়, তুমি স্টেটমেন্ট দাও যে এটা জুরিদের ডিসিশন, আমার এটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু এই যে একটা স্টেটমেন্ট এসেছিল যে এই ছবিটাতে যে জিনিসটা দেখানো হচ্ছে বর্তমান সময়, এটা সম্পর্ক খারাপ করে দিতে পারে, ঠিক আছে? তো তোমার এটা নিয়ে কখনো মনে হয় না এই স্টেটমেন্টটা ঠিক নয়? এটা তো সত্যি হয়েছিল ভারতীয়দের সাথে। হ্যাঁ মানে, আর এতে আরেকটাও জিনিস চিন্তা কর, দ্যাট এখনো কিন্তু ওরা অ্যাপোলজি করেনি। হ্যাঁ, ব্রিটিশাররা কিন্তু এখনো অ্যাপোলজি করেনি, হ্যাঁ, মানে অফিসিয়াল অ্যাপোলজি হ্যাঁ। এখনো মনে হয় দেয়নি ওরা। সো এটা খুবই একটা ফ্রিভলাস একটা স্টেটমেন্ট, এরকম কথা বলা উচিত মানে এইটা যুক্তির হয় না কোনো কিছু। কি কোনো ছবির সাথে কি এই জন্য অস্কারে পাঠালো, তখন আমার খারাপ তো লেগেছিল। বাট সি আমি যেহেতু শাহজি করুন ওয়াজ দ্য চেয়ারিং দি মানে কমিটি, অস্কার কমিটি, আমি তখন কি বলবো? আমাকে উনি তো খুব রেসপেক্টেড একজন হুম, এটা, হুম, উনি তো আবার ফোন করেছিলেন, হুম, সরি সুজিত, দ্যাট ইজ নট দ্য কেস। আমাকে বলেছিল এরকম, উনি ফোন করে নিজে বলেছিল যে আমরা কিন্তু সবাই এরকম ডিসিশন হয়েছে, তোমার ফিল্মটা সত্যি ওয়াজ অন দ্য টপ, এন্ড বিটুইন দিস ফিল্ম এন্ড দ্যাট, মানে ওই ফিল্মটা নিয়ে জাস্ট কাকে পাঠাবো, বাট আনফর্চুনেটলি সবাই ডিসিশন এসছে এইটা। তো তখন আমি বলছি স্যার আমার তাতে কোনো অসুবিধা নেই, আপনাদের ডিসিশন যা এসছে জুরি মেম্বারদের আমি রেসপেক্ট করছি। বাট আমি বলেছিলাম যে এরকম স্টেটমেন্ট, বোকা বোকা স্টেটমেন্ট দেওয়া উচিত না। মানে এই স্টেটমেন্ট দিয়ে কি, মানে কোনো লাভই নেই, এটা এই স্টেটমেন্টটা কি? বাট ঠিক আছে, যেটা হয়ে গেছে এখন গন। বাট আমার একটা অ্যাডভান্টেজ হয়েছে হুম, জালিয়ানওয়ালা মানে সদার উদ্যাম নিয়ে, যেহেতু বিদেশে আর অনেক ফেমাস হয়ে গেছে, হুম, সো অনেক বিদেশিরা আর দেখেছে। হুম, সো যেই বিদেশিরা আর দেখেছে, ওদেরকে ইন্ডিয়ানসরাই কমেন্ট বক্সে সাজেস্ট করেছে আপনারা উদাম দেখুন, হুম। সদার উদাম দেখুন। তো এর জন্য সবাই উধাম দেখেছে। সদার উদাম দেখেছে, আচ্ছা। আর দুটো ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম। হ্যাঁ, সো ওইটাতে আমার অনেক অডিয়েন্স পেয়েছি, আর পেয়েছি। বিদেশি অডিয়েন্স অনেক পেয়েছি। আচ্ছা, আচ্ছা, আহ, গজরাজ রাও, আমি একবার ইন্টারভিউ করেছিলাম ওনাকে। উনি আমাকে বলেছিল যে সিনেমাতে, হিন্দি সিনেমাতে বাঙালিদেরকে ভুলভাবে দেখানো হয়। এবং উনি 90s-এ আমাদের কলকাতায় থিয়েটার করতে এসেছিলেন, এবং উনি তখন একটা এমন চরিত্র আমি করেছিলেন। এসেছিলাম, তুমি এসেছিলে? হ্যাঁ, আমি এসেছিলাম একই। যে উনি মানে একটা বাঙালি ক্যারেক্টার প্লে করে মিমিক করছে। যখন শো শেষ হয়, অনেকে কথা বলতে আসে এবং তারা তাকে বলে যে মানে এটা আপনি আমাদের এরকম ভাবে মজা করলেন। ওটা ওনাকে খুব মানে ভাবায় যে যে কোনো চরিত্র সম্পর্কে না জেনে, বাংলাদেশ সম্পর্কে না জেনে, না বুঝে এরকম চরিত্র করা উচিত না। এবার আমি তোমাকে যেটা বলার সেটা হচ্ছে, তোমার ছবিতে যেরকম ভাবে বাঙালিদের তুমি দেখাও, যে এই আই ওয়ান্ট টু টকে ব্যাকগ্রাউন্ডে একটা ফটো ফ্রেম টাঙানো শ্রীরামকৃষ্ণ দেবের, যেটা প্রমিনেন্ট করা নেই। বা শব্দের মধ্যে যেরকম ভাবে, মানে আমরা না যখন একটা বাঙালি ক্যারেক্টার দেখি বহু ছবিতে হয়, উল্টো হয়, মনে হয় কি এ খুব ভাঙা ভাঙা বাংলা বলছে, কিন্তু বলা হচ্ছে বাঙালি। তার হিন্দি ভাঙা ভাঙা বলা উচিত, কিন্তু বাংলা ভুল বলছে। তো এই ছবিগুলোতে যে এত প্রপারলি অ্যাকসেন্ট থাকে বাংলার, যে ছোট্ট একটা শব্দ হয়তো বলছে বাবা বা উফ বলছে, কোথাও আমাদের শুনে মনে হচ্ছে না যাবো না, এটা শুনে যাবো না মনে হচ্ছে না, মানে খুব প্রপার মনে হচ্ছে। তো এই অ্যাকসেন্ট, এই অ্যাপ্রোচ, ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড, এরকম একটা জিনিস যেটা দেখলে খুব বাঙালি মনে হয়। দুর্গাপুজোটাকে কিন্তু প্রচুর, মানে অনেকক্ষণ সময় ধরে দেখানো হচ্ছে না, কিন্তু বাচ্চা মেয়েটা মিষ্টি করে শাড়ি পরেছে এরকম ভাবে, দেখলেই মনে হচ্ছে যে মানে পরিচালকের বাঙালি সত্তাটা দারুণ। হ্যাঁ, তা তুমি এটা কিভাবে করো সুজিতদা? এটা কি মানে একদম তুমি প্রথম থেকে কনসিয়াস থাকো যে এরকম ভাবেই করবো? হ্যাঁ, দেখ আমার ওই মানে একটা তো দুর্বলতা রয়েছে না বাঙালি নিয়ে, বা হুম, আমাদের বাঙালি কালচারে ফ্যামিলির মধ্যে হুম, যা দেখছি, সেটা নিয়ে তো একটা বাঙালিয়ানা দুর্বলতা তো রয়েছে হুম, একটা। তো সেটা তো চেষ্টাই করি। হুম, এই গল্পটাও বাঙালি, হুম, বাংলা গল্প। হুম, আর আমি ওই যে যে বাচ্চা মেয়েটাকে নিয়েছি, হুম, ও আমেরিকায় বড় হয়েছে, ও আমেরিকান ল্যাঙ্গুয়েজেই হুম, কথা বলে, হুম, আমেরিকান ইংলিশে কথা বলে, কিন্তু বাড়িতে বাবাকে বাবাটাকে, তো ওর বাবাতে একটা ছোট্ট একটা অ্যাকসেন্ট আছে, বাবা লাইক দ্যাট, কিন্তু বাঙালিও। তো আমি ওখানে কানেকশন হয়ে গেছে। আম, অভিষেকের মা বাঙালি, হুম, বাড়িতে বাংলা শুনেছে, হুম, ঠিক আছে। ওর আম, আম, মানে জয়াবতীর মা মানে বাংলায় পুরো কথা বলে বাড়িতে, তো বাংলা রয়েছে। আর
আহিল্যা ওর মার বাংলা কানেকশন হয়েছে ফ্যামিলি, সো ওখানে একটা বাংলা কানেকশন হয়ে গেছে। আচ্ছা। আর আমি এরকম টাচ দিই কেন কি, আমাদের বাড়িতে সব জায়গায় দেখবি কোথাও একটা বিবেকানন্দ ফটো কার বাড়িতে নেই, সবার বাড়িতে আছে, হুম, রাইট? মানে পাঞ্জাবি ফ্যামিলি দেখতে হলে কারোর বাড়িতে একটা ভগৎ সিং এর ফটো থাকবেই থাকবে, বা একটা গুরু নানকের ফটো থাকে। তো এইগুলো তো ছোট ছোট আমাদের বাড়িতে দেখে এসেছি, তো ওই বাঙালিটা তো দিতেই হয়। পিকো বাঙালি ফ্যামিলি, একটা বাংলা পরিবার একটা পুরো। আম, ডাক্তার ঘোষ অক্টোবরে, হুম, ডক্টর ঘোষ, ওকে ডক্টর ঘোষই রেখেছি ওর কথার মধ্যে। উনি আমার টিচার ছিলেন, আশিস ঘোষ, ওনার নাম ডক্টর ঘোষ রেখেছেন, ওনাকেই কাস্ট করেছি। উনি যেরকম পারফর্ম করেছে, ওনার ভাষার মধ্যে একটা বাংলা টান বাঙালি, রয়েছে। হ্যাঁ, টান রয়েছে। হ্যাঁ। তো যেরকম এই ফিল্মে হচ্ছে ডক্টর দেব রেখেছি নামটা, ডক্টর দেব। হুম, ডক্টর দেব কিন্তু বাঙালি, হুম, কিন্তু ডক্টর, আমার যে পার্সোনাল ডাক্তার, হুম। ওনার নাম হচ্ছে ডক্টর জ্যোতি দেব। আচ্ছা। তো আমি ফোন করেছি, হ্যাঁ দেব স্যার, আপনার নাম কিন্তু আমি রাখছি ডক্টর দেব। বলেছে আচ্ছা, জ্যোতি দেব রাখবো না, ডক্টর জয়ন্ত দেব রাখছি। বলছে ঠিক আছে রাখো। তো ডক্টর জয়ন্ত দেব কালকে আমার শোতে এসেছিল, হুম, এই আইনক্সে। হুম। সব ডাক্তার, আমার হোমিওপ্যাথি ডাক্তার, আমার ডেন্টাল ডাক্তার, আমার চোখের ডাক্তার, সবাইকে বলেছি চলো আসুন। আর ওদের সাথে গেলে আমি শুধু এই মেডিকেল সায়েন্স নিয়ে আড্ডা দিই, শুধু মেডিকেল সায়েন্স নিয়ে। ওরা বলে তোমার এত ইন্টারেস্ট কেন মেডিকেল, মজা লাগে আমার খুব। তো ওই আর কি। আমার ডাক্তাররা খুব, আমাদের আড্ডা বেশি হয়, মানে মানে অন্য জিনিস ওষুধপত্র প্রেসক্রিপশন কম হয়, আমাদের আড্ডা বেশি হয়। আচ্ছা, সুজিত, আমরা একদম আড্ডা শেষ ভাগে চলে এসেছি। তুমি আমাকে বলো যে বাংলা সিনেমার যে একটা মান পড়ে যাওয়া, এটা নিয়ে বহুবার কথা হয়েছে। রিসেন্ট টাইমে তো অনুরাগ কাশ্যপ এসে বলেই দিলেন যে হ্যাঁ। বাংলা ছবি ঘাটিয়া শব্দ বলে দিলেন। তা তোমার এই বিষয়টায় কি কমেন্ট, তোমার এটা নিয়ে কি মনে হয়? সে অনুরাগকে আমি ফোন করেছিলাম, হুম, আমি অনুরাগকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, অনুরাগ এটা কি কনটেক্সটে বলেছিস, হুম, কেন কি আমি যাব, আমাকে প্রশ্ন করবে, হুম, হুম, তুই আমার বন্ধু, বলবে আমাকে। তো বললো যে দেখ, আমি 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 এই কনটেক্সটে বলেছি যে ভালো ছবি, মানে ও যেরকম আমাকে এক্সাম্পল দিল নগর কীর্তন, আমি ভিমিওতে দেখেছি। হুম, আমি নগর কীর্তন কিন্তু মানে কেউ ডিস্ট্রিবিউট করলো হলে এসে বা এরকম, ওটা দেখিনি। আর আহ, ও বাংলা অডিয়েন্সকেও বলেছে, আর বাংলা ছবিও হুম, মনে হয় পড়েছে যে পড়ে গেছে। হুম, তো এটা কি ফ্যাক্ট না? হুম, এটা তো ফ্যাক্ট। আমি তো বলি, আমি লাস্ট, ইয়েস, কৌশিক দা মানে ফিল্ম করছে, ইন্দ্রনীল যে ছোট লোক সিরিজ হুম। বানিয়েছে, ও ছোট ছোট, ওর ওর আমার প্রথম ছবি ফড়িং খুব ভালো ফড়িং। লেগেছিল, খুব ভালো লেগেছিল, কথা ভালোবাসা বলেছে। শহর। ইয়া, আমি কথা বলেছি ওটা নিয়ে। ঋতুদার ফিল্ম তো কন্টিনিউসলি করে ঋতু, হুম, মানে আমি বলছি ঋতুদা মনে হয় লাস্ট অব্দি একটা চেষ্টা করে গেছে, হুম, ফ্ল্যাগ বিয়ারার ছিল, তারপরে পড়েছে তো নিশ্চয়ই না, সেটা তো আমি মানে, সেটার জন্য আমি নিজেকেও দোষী, আমি নিজেকেও পার্ট মানছি, আমি নিজেও আছে বাঙালি। আমি তো তাও মুম্বাইতে বসে আমি চেষ্টা করছি বাংলা ছবি বানানোর, বাট পড়েছে তো নিশ্চয়ই। হুম, আদারওয়াইজ ধর, মানে আমিও যে ছবি রিলিজ করেছি এখানে, আমি তো চাই বাংলা অডিয়েন্স গিয়ে দেখুক, কিন্তু বাংলা অডিয়েন্সের ওই কৌতূহল নেই, বিকজ দে আর ওয়েটিং মোবাইল ফোনে। ঠিক আছে, সিরিয়াল দেখছে, গয়না বড়া সিরিয়াল দেখছে, দেখুক, তো আমি তো কিছু করার নেই। বাট তুই চিন্তা কর, আমাদের সত্যজিৎ রায় 55-এ বানিয়েছে পথের পাঁচালী, হুম। 88 ইয়ার্স এর মতন হয়ে গেল, 80 ইয়ার্স এর উপরে হয়ে গেল, আমরা যা আসছি না 24-এ হয়ে গেল। তো এখানে বাঙালির মানে আই ফিল সিনেমা কনসিয়াস, লিটারেচার কনসিয়াস এর উপরে তো উঠবে একটু, ওটা তো উচিত। রবীন্দ্রনাথ তো অনেক দিন হয়ে গেছে, তারপরে তো ওঠা উচিত না, উঠবে তো কোথাও। কেন কি আমি বাইরে থেকে বসে বাঙালিদের জাজ করছি, বিকজ আউটসাইড থেকে লোকেরা বাঙালিকে জাজ করছে না, কি বাঙালিরা কি করছে। আমরা তো আজ পর্যন্ত এইটাই বিশ্বাস করেছি, বাঙালিদের ইন্টেলেক্ট একটু আমাদের অন্য জায়গা থেকে একটু উপরে। উপরে। কিন্তু আমিও তো বাঙালিদেরকে ক্লোজলি দেখছি, কি কি দেখছে বাঙালিরা, কোনটাকে অ্যাপ্রিসিয়েট করছে, কোনটাকে নাবাচ্ছে, কোনটাকে চড়াচ্ছে। তো কিছু তো একটা হয়েছে গন্ডগোল, আমি জানি, আমি পিন পয়েন্ট করতে পারবো না, বাট কিছু তো একটা একটা অভাব তো আছে, মানে যেটা একটা সিনেমা কনসিয়াস বা আর্ট কনসিয়াসে কি হয়েছে আমি জানি না, বাট দের ইজ আচ্ছা, সামথিং ইজ রং। আচ্ছা সুজিত দা, মানে এটা কি ভুল বললাম আমি, বল। মুম্বাইয়ের ক্ষেত্রেও কি এরকমই প্রেক্ষাপট? মানে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে, হ্যাঁ, মুম্বাইতে হয়েছে সে, না হয়েছে। না, আমি যেটা বলছি সেটা না, তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি। আমি যেটা বলছি যে আমাদের এখানে যেটা হয় বাংলাতে সেটা না, যে ফ্রাইডেতে সব ডিরেক্টররা পাশাপাশি থাকে, সবাই সবাইকে সাপোর্ট করছে, কিন্তু শনিবারের পর থেকে যখন
ফার্স্ট ডে কালেকশন চলে আসে, ফার্স্ট ডে রিপোর্ট চলে আসে, ওয়ার্ড অফ মাউথ কি চলে আসে। এবার একে আগেনস্ট আরেকজনের আগেনস্টে না অনেক কিছু মন্তব্য করতে থাকে, বোঝা যায় যে এরা প্রত্যেকে হচ্ছে ভীষণভাবে ইনসিকিউর, একে আরেকজনের আগেনস্টে ভীষণভাবে বলতে থাকে, এবং কোনো পিকচার ওরকম নেই সবাই সবার ক্লোজ। এটা কি মুম্বাইতেও? নিশ্চয়ই ওখানেও ইনসিকিউরিটি এরকম আছে, বাট তাও ওখানে ওখানে একটা অপশন আছে, কিছু কিছু লোক আছে, সবারই তো নিজের নিজের হুম। বন্ধু বান্ধব আর সার্কেল আছে, কি কিছু কিছু বন্ধু আছে যে আমাকে বলে থাকে, ইউ বি ব্রেভ, তুই নিজের সাহসের সাথে যে ফিল্ম বানাচ্ছিস, যেই ল্যাঙ্গুয়েজটা তুই নিয়ে আছিস, তুই সেটা বলতে থাক। অ্যান্ড দের আর প্রডিউসার্স অ্যান্ড দের আর অ্যাক্টার্স আচ্ছা, যে তোকে নেক্সট ছবিতেও তোকে সাহায্য করবে, তোর সাথে কাজ করবে। আচ্ছা। এইটা বম্বেতে একটা জিনিস আছে, যেটা এখানে নেই, আমি জানি না, আমি এখানে অত জানি এখান না। থেকে বেটার। মানে ইনসিকিউরিটি তো সব জায়গায় আছে, এই এই কাজটাই, এই প্রফেশনটাই ইনসিকিউরিটির প্রফেশন একটা, কেন কিছুরই সিকিউরিটি নেই। আমি যে নেক্সট ছবিটা করবো, ওটা কি এভরি ফ্রাইডে আমি জাজমেন্টের মধ্যে আছি, মানে আমাকে জাজ করা হবে, আমাকে স্ক্রুটিনিতে রাখা হবে। সো সো এভরিবডি ইজ দ্যাট, মানে ওইটার মধ্যে চলে আসে। আর এখন ওটিটি হওয়ার পরে তো আরো বেশি হয়ে গেছে। তো এই জন্য ওখানেও যে নেই আমি বলবো না, আর আমি এইটাও বলবো না যে সিনেমা লিটারেসি হিসেবে বলিউড অনেক বেশি, বাট আমি এই জন্য বলছি কেন কি বেঙ্গল ওয়াজ দ্য পায়োনিয়ার, বেঙ্গল থেকে সিনেমার মুভমেন্ট তৈরি হয়েছে, আর সেই বেঙ্গল থেকে সিনেমা ইজ নট ক্রসিং ওভার, ওটা চিন্তার বিষয় না একটা। আগে আমাদের ছবি সব রিমেক হতো, আমরা রিমেক করে করে শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন রিমেক করছি। তো কিছু তো একটা টার্ন হয়ে গেছে টেবিল এদিক ওদিক, যেটার জন্য আই থিঙ্ক সিনেমা সাফার করছে। নট অনলি সিনেমা, একটা 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 ইন্টেলেক্টও তো আছে না, একটা নিজের জীবনেরকে নিয়ে একটা চিন্তাধারা তো আছে না, পোয়েট্রি আছে, একটা লিটারেচার আছে, সব জিনিস আছে, তো ওটা তো তো আই থিঙ্ক সামওয়্যার এফেক্ট তো করেছে একটা, সুজিত, তুমি যে মেবি মডার্নাইজেশন। তুমি যে দুটো বাংলা ছবি প্রডিউস করেছো, আমি বলছি আমি দুটো বাংলা ছবি তো দেখেছি অবশ্যই। তা তুমি দুটো বাংলা ছবি প্রডিউস করার পরে অনেকটা সময় নিলে, মানে এরপর তোমার ছবি প্রডিউস করা বাংলা ছবি আসছে কিনা আমি জানি না, তো এরপর তোমার কি প্রডিউস করা বাংলা ছবি আসছে? থার্ড এখন প্রডিউস করেছি, যেটা নাম, যেটা ডিরেক্ট করেছে মধুজা মুখার্জি। আচ্ছা, উনি যাদবপুর ইউনিভার্সিটিতে প্রফেসর ফিল্ম ডিপার্টমেন্টে, অ্যান্ড ওর ফিল্মটার নাম হলো ডিপ সিক্স। আচ্ছা, ওটা বুসানে লাস্ট ইয়ার গেছিল, আচ্ছা, আর তারপরে এখন শুধু ফেস্টিভ্যালস রাউন্ড করছে, এটা সামনের বছরে আমরা ওটা রিলিজ করবো। ফিল্মটার নাম হলো ডিপ সিক্স। আচ্ছা, তিলোত্তমা রয়েছে, তো ডিরেক্টেড বাই মধুজা মুখার্জি। তো আমি করব, আমি কিছু এখন চিন্তা করছি কিছু আরো বাংলা ছবি করার জন্য। তো রাইট স্ক্রিপ্ট, আমি যে বলি না ওই স্ক্রিপ্টে মধ্যে সময় লাগে যে স্ক্রিপ্ট করতে, বাংলা ছবিতে এইটা কি সবাই কুইকলি স্ক্রিপ্ট করে কুইকলি ফিল্ম করে দেয়, বাট আমার মনে হয় কি এটা স্ক্রিপ্ট করতে গেলে না সময় দিতে হয় একটু, ওটা একটু সময় দিয়ে একটু চিন্তা করে একটু দেখে করতে হয়। ওই স্ক্রিপ্ট করলো আর হয়ে গেল ফিল্মটা, তখন না ওই 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 ফিল্মটা স্ক্রিপ্টটা নিয়ে যে চর্চা করা, ওটাকে নিয়ে কথা বলা, ওটা সময় পাওয়া যায় না। তো আমি একটু সময় নিয়ে করি আর কি। আচ্ছা, আমি একদম শেষ জিজ্ঞাসা করছি, এরপর আজকে জিজ্ঞাসা করবো না, অনেক প্রশ্ন করেছি তোমায়। এটা হচ্ছে যে আমরা রিসেন্ট একটা ছবি দেখতে পাই যে তুমি মধ্যমণি বসে রয়েছো, তোমার বাঁদিকে আবির চট্টোপাধ্যায়, ডান দিকে দেব। এই ছবিটা খুব ভাইরাল টাইরাল হয়ে যায় আর কি, সুজিত সরকারের পাশে এরা। তো আমাকে একটা কথা বলো যে তুমি কি এরকম মেইন স্ট্রিম ছবি সম্পর্কে দেখো, তোমার কি মানে আইডিয়া আছে যে এই ছবি চলছে বা এই ছবি কি ব্যবসা করছে, বা এরা ভালো কাজ করছে বা খারাপ কাজ করছে, যেমনই হোক তোমার কি আইডিয়া রয়েছে, বা তুমি কি পরবর্তী সময় যদি কখনো এদেরকে নিয়ে, আবির বা দেব দুজনই, মানে এরা দুজন খুব হিট ছবি দিয়েছে রিসেন্ট ইয়ার্সে। দেব যখন ওই ফিল্মটা করেছিল না, বুনোহাস। বুনোহাস, তো ওই অনিরুদ্ধ আমাকে ওই ক্লাইম্যাক্স সিকোয়েন্সটাকে, চেজটাকে আমাকে বলেছে তুই ডিরেক্ট করে দিস। আচ্ছা, ওই অ্যাকশন সিকোয়েন্সটা যে দৌড়ায় না, ওই যে দৌড়াতে যায়, ট্রেনে যায়, তারপরে ওই যে একটুখানি ইউনো শুট আউট হয় একটা ব্রিজের উপরে হয়, ট্রেন থেকে দৌড়াচ্ছে এদিক থেকে, তো ওইটা আমি দেবকে মানে বলতে পারিস অ্যাকশন সিকোয়েন্সটা ডিরেক্ট করেছিলাম আমি। তুমি ডিরেক্ট করেছিলে? হ্যাঁ আমি করেছিলাম, আমাকে বলেছিল ওই দুটো রাত করে এমনি করেছিলাম বম্বেতে, কেন আমরা একটা বম্বেতে একটা খালি রাস্তার উপরে, মানে একদম মুম্বাইয়ের যে যে বলি আমরা যে রিয়েল মুম্বাইয়ের, তো ওই ওই বুনোহাসের ওই ক্লাইম্যাক্সটা আমি ওর জন্য তখন থেকে আমি ওকে চিনি। আচ্ছা, তখন থেকে আমাদের আলাপ, অ্যান্ড আমাদের এক্সচেঞ্জ হয়, কিছু ছবি হলে আমাকে দেব আমাকে বলে, আমি ওকে বলি দেব এরম করো, দেব বলে যে মানে যে আমি এরকম ছবি করেছি তুমি এসো দেখতে, ওটাকে মানে মানে ট্রেলার দেখে ইনস্টাগ্রামে দেওয়া, ওটা আমি করেছি। আবিরের সাথে আমি ফার্স্ট টাইম আমার দেখা হয়
আচ্ছা। এবার ওই শোটাতে, তো সেরা বাঙালিতে। আর আবিরের সিটটা আমার সাথেই ছিল। হুম হুম হুম। ওটা তো আমার প্ল্যান করা ছিল না, আমি দেখলাম আবির এখানে আসছে, তো আমি বললাম ভালো ইয়ে দেখা হবে, তাই আমি ওখানে এসেছিলাম ওই সেরা বাঙালিতে। আর আর আম, আম, সেরা বাঙালিতে আমি আগেও এসেছি দুবার। হুম। তো এবারও আমাকে আমি আর এবারেরটাও খুব ভালো হয়েছে যে শুধু মানে মহিলা অ্যাচিভার্সদের হ্যাঁ। দেওয়া হয়েছে, which was very good, very nice. তো এটা মানে আমি জানি না, প্ল্যান করা ছিল না, এটা আপনি আপ হয়ে গেছে, আমি মাঝখানে এদিকে মানে তুমি যে বাড়াবে। মানে এদের সিনেমার খোঁজ মোটামুটি রাখোই। হ্যাঁ নিশ্চয়ই, হয়তো আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধু বান্ধব সব হয়তো দেখতে পারি না, বাট খোঁজ তো হয়। দেব আমাকে সবকিছু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, সো আচ্ছা। উইচ ইজ গুড। আমিও যদি কিছু করি আমি দেবকে পাঠিয়ে দিই, বলে, তোমার হ্যাঁ, কাছে যদি কখনো দেবে যে পুরোপুরি সারেন্ডার করে, যেরকম ইয়ে করেছিল ভিকি কৌশল, ভারুণ ধাওয়ান, নিশ্চয়ই করবো। তুমি কাজ দেবকে করবে? সাথে কেন করবো, নিশ্চয়ই করবো। আচ্ছা। খুব ভালো ছেলে, খুব ভালো, ভেরি নাইস, যেরকম কথা বলে, খুব মানে অ্যাটলিস্ট ওই রেসপেক্টটা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে দেয় আমাদের, আমরাও তো ওকে দিতে হবে অ্যাজ এন আর্টিস্ট। সো নিশ্চয়ই করবো, কেন করবো না। থ্যাংক ইউ সুজিত দা, অনেকটা সময় দিলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।